আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্সের জিএসটি তোমাদের জন্য সর্বশেষ, যেহেতু তোমাদের এক্সাম প্রায় চলে আসছে, তাই আমরা টপ 100 কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং প্রতিটা চ্যাপ্টারের আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব তোমাদের সামনে। তো তোমরা যারা এখনও প্রস্তুতি নিয়ে অবস্থা খারাপ, তো তোমরা কোশ্চেনগুলো দেখতে পারো। আমরা যতটুকু পারি বেসিক সহ আলোচনা করব, যতটুকু ওই কোশ্চেনের বেসিকটুকু পারা যায় ততটুকু। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আসো, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমাদের অ্যাডমিশনের অর্থাৎ সকল তথ্য আমরা সবগুলো আপডেট করার চেষ্টা করি এবং তোমাদের জিএসটির পরে 7 কলেজ সহ বিভিন্ন ইউনিভার্সিটির এক্সামগুলো নিয়েও আমরা ধাপ বাই ধাপ সবগুলো তোমাদেরকে, এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে তোমাদের সাবজেক্ট চয়েস এবং কিভাবে পজিশন কত আসলে কি করতে হবে সেগুলো বিষয় নিয়েও আলোচনা করব। তো চলো আমরা আমাদের যেটা মেন টার্গেট আজকে আমরা সেটা নিয়ে শুরু করি। সেটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা নিয়ে। আজকে আমরা প্রথম আলোচনা করব তাপগতিবিদ্যা নিয়ে। তাপগতিবিদ্যার কোশ্চেনগুলো আমরা দেখব। তো চলো তাপগতিবিদ্যার কোশ্চেনগুলোর মধ্যে আমরা প্রথম কোশ্চেন যেটা আসছে আমাদের, সেটা হচ্ছে আমাদের পিবি। এই যে পিবি ইকুয়াল টু ধ্রুবক মানে হচ্ছে কনস্ট্যান্ট সমীকরণটি কোন প্রক্রিয়াটি সমর্থন করে, অর্থাৎ হচ্ছে পিবিটা কোন সমর্থন করে, সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। এখন সমষ্ণ প্রক্রিয়া আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র এগুলো দেখো। চাপ এবং আয়তনের সম্পর্ক হচ্ছে ব্যস্ত অনুপাতিক সম্পর্ক। যদি আমরাকে এই বিটাকে এই পাশে আনি, তাহলে পিবি ইকুয়াল টু এই যে আলফা, অর্থাৎ হচ্ছে সমানুপাতিক পরিবর্তে আমরা সি বা কনস্ট্যান্ট যে কোনো একটা কে ব্যবহার করি। এই সূত্রটা মেনলি খাটে সমষ্ণ প্রক্রিয়া। রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা একটা গামা আমাদের এখানে আসে, যদি পিবি আমরা গামা আসে, পি এর সাথে টি এর সম্পর্ক, টি এর সাথে বি এর সম্পর্ক দিয়ে আমরা গামা উপরে থাকে, গামা 1 - এগুলো থাকে। তো আমাদের এখানে পিবি ইকুয়াল টু ধ্রুবক বলেছে, সেটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়ার সমীকরণকে সমর্থন করে। এবার আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে যাই। দেখো দ্বিতীয় কোশ্চেন বলছে দ্বিপারমাণবিক গ্যাসের জন্য মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত কত, অর্থাৎ হচ্ছে মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত তোমাদের আলফা ইকুয়াল টু পিবি ইকুয়াল টু পিবি আর সিপি আর পিবির এটার অনুপাত তোমাদের চাইছে, অর্থাৎ সেখানের দ্বিপারমাণবিক তোমাদের সিপি বাই সিবি এগুলার আলোচনা রাখবে না। যখন তোমরা দ্বিপারমাণবিক দেখবে তখন মনে রাখবে 1.4, এবং এক পারমাণবিকের ক্ষেত্রে 1.67 এবং ত্রিপারমাণবিকের ক্ষেত্রে 1.33, এগুলো মনে রাখলেই হয়ে যাবে। এবং কোন গ্যাসগুলা এক পারমাণবিক, কোন গ্যাসগুলো দ্বিপারমাণবিক সেটাও মনে রাখতে হবে তোমাদের। যেমন এক পারমাণবিক যেগুলো হিলিয়াম, হাইড্রোজেন, এরপরে অক্সিজেন, নাইট্রোজেন, এরপরে অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো মূলত তোমার কি দ্বিপারমাণবিকের। এরা এক পারমাণবিকের ত্রিপারমাণবিক, কার্বন ডাইঅক্সাইড এগুলো সহ দ্বিপারমাণবিকতেও ধরা হয়ে থাকে কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এরপরে দেখো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। সেটা একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎস। এই যে তাপ উৎসটা ও গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 300 কত দেওয়া আছে, 327 ও 127 দেওয়া আছে ডিগ্রি সেলসিয়াস। ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করতে বলছে। তো এখানে তোমাদের অনেকের যেটা সমস্যা হয় সেটা তোমাদের তাপ উৎস সেটা কি T1 হবে নাকি T2 হবে, এটা নিয়ে তোমাদের কনফিউজ থাকে, তোমরা বুঝতে অসুবিধা হয়ে যায় কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে। তো অনেকে পরীক্ষার হলে কি করে যে দোনোটাই চেষ্টা করে, মাঝে মধ্যে কি করে এটা ইকুয়াল টু 1 - T2/T1 দিয়ে এখানে T1-এর একবার, T2-র মধ্যে একবার উৎসের তাপমাত্রা বসাও, একবার গ্রাহকের তাপমাত্রা বসায় তারপরে করো, যেটা অ্যান্সার থাকে সেটা। তবে মনে রাখবে অ্যাডমিশনে কিন্তু তোমরা যেটা ভুল করবে সেটারও দেখবে অ্যান্সার আছে, যার কারণে সেখানে তোমরা ভুল অ্যান্সার করো, তোমরা ভাবো কি সেটা তোমাদের অ্যান্সার হয়ে গেছে, কিন্তু না। তো মনে রাখবা এখানে একটা টিক খাটা বা মনে রাখবা যেখানে উৎসের তাপমাত্রা সেটা হচ্ছে T1, উৎসের তাপমাত্রাটা T1 এবং তাপ গ্রাহকেরটা T2। আর এখানে মনে রাখবা যেটা সবচেয়ে বেশি, অর্থাৎ 327 যেটা দেওয়া আছে বা যতই দেওয়া হোক সবচেয়ে বেশি তাপমাত্রা যেটা দেওয়া থাকবে মনে রাখবা সেটা T1, সবচেয়ে কম তাপমাত্রা যেটা দেওয়া থাকবে সেটা T2, ধরে ম্যাথ করলেই তোমাদের হয়ে যাবে। আর এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, তোমাদের অবশ্যই এই তাপমাত্রাগুলো ক্যালভিনে নিতে হবে। এখানে 327 দেওয়া আছে, সেটাকে 273 সাথে যোগ করে তোমরা ক্যালভিনে নিবে। ক্যালভিনে নিয়ে মানগুলা বসাবে কোন সূত্রের মধ্যে, একটু আগে আমি যেটার মধ্যে বসাইলাম, এটা ইকুয়াল টু 1 - T2/T1, এটার ইন্টু 100% বসালে তোমরা মান পেয়ে যাবে এটার মধ্যে। এই যে T1-এর মধ্যে আমি যদি 327-এর সাথে যদি 27 যোগ করি, আমি 27 200 300 হয়, 300 600, তাহলে উপরে আমার 600 আর আমার নিচে মানে T1
T1 মানে হচ্ছে নিচে যেটা 600 এবং T2 যেটা 227 সেটা হচ্ছে আমাদের কত হবে, তাহলে 300 400 হবে। এরকম করে তোমরা করলে অ্যান্সারটা পেয়ে যাবে। তো এখানে যেহেতু তোমাদের ক্যালকুলেশন করলে অনেক দীর্ঘ হয়ে যাবে, তোমরা ক্যালকুলেটর করলে এবং প্রসেসটা আমি বলে দিচ্ছি, করলেই তোমরা পেয়ে যাবে। দেখো আমরা পরবর্তীতে কোশ্চেনটা যাই, যেটা আমাদের দেওয়া আছে 10 গ্রাম পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস হতে 10 ডিগ্রি তে উৎপন্ন করলে এন্ট্রপির পরিবর্তন। এখানে তোমাদের এন্ট্রপিটা চাইছে, অর্থাৎ তোমার হচ্ছে 10 গ্রাম এর মান দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ হচ্ছে 273 ডিগ্রিতে। এখান থেকে 0 ডিগ্রি সেলসিয়াস হতে 10 ডিগ্রি উত্তপ্ত করা হলে এন্ট্রপির পরিবর্তনকে 0 ডিগ্রি সেলসিয়াস পানিকে তুমি 10 ডিগ্রিতে করবা, তখন হচ্ছে এখানে দেখো তোমাদের আমরা এন্ট্রপিতে দুইটা পরিবর্তন দেখি। সেই দুইটা পরিবর্তন কি কি? একটা পরিবর্তন হচ্ছে আমরা অবস্থার পরিবর্তন দেখি, আরেকটা হচ্ছে আমরা দ্বিতীয়টা দেখি তাপমাত্রার পরিবর্তন। তো এখানে অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে আমরা একটা সূত্র খাটাই এবং হচ্ছে আমরা দ্বিতীয়টা যেটা সেটা হচ্ছে আমরা অবস্থানের ক্ষেত্রে একটা খাটাই, দ্বিতীয়টা হচ্ছে আরেকটা হচ্ছে কি তাপমাত্রা পরিবর্তন ক্ষেত্রে। যেমন আমরা অবস্থার পরিবর্তনখানে আমরা কি করি, সেটা হচ্ছে ml থাকে আমাদের, ml থাকে, এরপরে হচ্ছে কি আমাদের T1 তাপমাত্রা, অর্থাৎ একটা তাপমাত্রা যখন হচ্ছে আমাদের অবস্থানের পরিবর্তন। অবস্থান পরিবর্তন বলতে কি বোঝানো হচ্ছে, এখানে অবস্থান পরিবর্তন বলতে বোঝানো হচ্ছে তোমার অবস্থা যখন বরফে ছিলে, তো এই বরফ থেকে পানিতে পরিণত হয়েছে, আবার হচ্ছে কি পানি থেকে আবার বাষ্পে পরিণত হয়েছে, একই তাপমাত্রার, সেটা হচ্ছে অবস্থার পরিবর্তন। অর্থাৎ তাপমাত্রা তোমার হচ্ছে যেমন 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে তুমি 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হয়েছে, তখন একটা যেরকম অবস্থার পরিবর্তন হয়েছে। কিন্তু তাপমাত্রার পরিবর্তনটা হচ্ছে তুমি 0 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে না হয় 0 ডিগ্রি সেলসিয়াসের একটা থেকে আরেকটা, অর্থাৎ 10 ডিগ্রি সেলসিয়াস ছিল, তুমি এবার 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পের অবস্থায় যাচ্ছ, সেটা হচ্ছে তোমাদের অবস্থার পরিবর্তন। এখন দেখো দুইটা, যেমন অবস্থার পরিবর্তনের সূত্রটা কি, ms ln T2/T1, এই সূত্রটা তোমাদের হচ্ছে অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে দেখতে হবে, এই অবস্থানের পরিবর্তনের যে সূত্রটা সেটা। তাহলে তোমরা কিন্তু এই সূত্রের মধ্যে T2 তাপমাত্রার মানটা, অর্থাৎ 10 ডিগ্রি যেটার সাথে 273 যোগ করবা এবং 0 ডিগ্রি যেটার সাথেও 273 যোগ করে মান বসালে তো, এবং এর মান যেটা হচ্ছে 10 গ্রাম, সেটাকে তোমরা কেজিতে নিয়ে নিবা। এরপরে হচ্ছে তোমরা হচ্ছে কি আছে এস মানে কি, যেহেতু পানি বলছে তার মানে 4200 দ্বারা এটা গুণ করবা। যদি বরফ পড়তো তাহলে 2100, তাহলে 2100 দিয়ে এসের মানে 2100 দিতে আপেক্ষিক তাপ। তো আশা করি এটা বুঝতে পারছো। এবং হচ্ছে তোমাদের হচ্ছে কি এন্ট্রপির এককটাও মাঝে মধ্যে আসে, মনে রাখবে এন্ট্রপির একক হচ্ছে জুল কেলভিন ইনভার্স 1, এটা হচ্ছে এন্ট্রপির একক। এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, সেটা দেখছি কি আছে। দেখো পরবর্তী আছে মহাবিশ্বের এন্ট্রপির পরিমাপ বাড়ছে নাকি ধীরে ধীরে কমছে। মনে রাখবা পৃথিবীতে যেহেতু তাপমাত্রা প্রতিনিয়ত বাড়ছে, তার মানে এন্ট্রপির পরিমাপও বাড়ছে, অর্থাৎ তাপমাত্রার সাথে এন্ট্রপির পরিবর্তন সমানুপাতিক। এন্ট্রপি মূলত হচ্ছে বিশৃঙ্খলা, অর্থাৎ তোমার হচ্ছে বিশৃঙ্খলাটা এটা আমরা বলে থাকি, একটা রুমের মধ্যে ধরো, একটা রুমের মধ্যে তোমরা 2 জন আসছো বা 4 জন আসছো, যে অবস্থায় শৃঙ্খলা তৈরি করবে, এর মধ্যে যদি অনেকজন থাকে তাহলে হচ্ছে বিশৃঙ্খলা আরও বেশি হবে। মনে রাখবা বিশৃঙ্খলা যত বেশি হবে সেখানে এন্ট্রপিটাও বেশি হবে। আর হচ্ছে এটার সাথে আমরা তাপমাত্রার তুলনা করি, অর্থাৎ তাপমাত্রা যদি পরিবেশে বাড়তে থাকে এন্ট্রপিও বাড়তে থাকবে, যেটা বর্তমানে দেখা যাচ্ছে। আমাদের এন্ট্রপির পরিমাপ, অর্থাৎ তাপমাত্রার পরিমাপ ধীরে ধীরে বাড়ছে, যার কারণে এন্ট্রপির পরিমাপও আগের তুলনায় বহুগুণ বেড়ে যাচ্ছে। তার মানে মহাবিশ্বের এন্ট্রপির পরিমাপ কি হচ্ছে, বাড়ছে। এরপরে পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই, সেটা হচ্ছে কি তাপের যান্ত্রিক সমতার একক কি। তাপের যান্ত্রিক সমতার একক হচ্ছে জুল পার ক্যালোরি, সেটা হচ্ছে তাপের যান্ত্রিক সমতার একক, যেটা হচ্ছে তোমরা হচ্ছে কোনটা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যেটা সেটার মধ্যে পাবে, প্রথম কয়টা পেজ খোলার পরেই। পরবর্তীতে আমরা যাই, সেটা হচ্ছে কি তাপগতিবিদ্যার, এখানে বানানটা ভুল আছে, তাপগতিবিদ্যার বানান প্রথম সূত্রের গাণিতিক রূপটা কি। দেখো এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে আমরা কি জানি, সেটা হচ্ছে আমরা জানি ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। এই ডাব্লিউর পরিবর্তে আমরা আরেকটা লিখতে পারি পি ডেল বি। তো এখানে আমাদের প্রথম যেটা আছে সেটার মধ্যে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি, অর্থাৎ প্রথম এমসিকিউর যেটার অপশন সেটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম গাণিতিক রূপ। পরবর্তীতে আমরা চলে যাই, দেখো পরবর্তী আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে
ও 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কার্যকরী ইঞ্জিনের দক্ষতা কত? তোমাদের এখান থেকে দক্ষতার ম্যাথটা আসে, প্রায়ই দক্ষতার ম্যাথটা আসে, সেটা এইচএসসিতে বলো এমসিকিউর জন্য, সেটা হচ্ছে এবার অ্যাডমিশনও বলো, সেটা প্রায় এসে থাকে তোমাদের। তো এমন কিছু তাপমাত্রা দেওয়া থাকে যেন তোমরা করতে পারো। এখানে মাঝে মধ্যে কিছু কোশ্চেন পাবা যেটা হচ্ছে হাতে ক্যালকুলেশনও তোমাদের সমস্যা হতে পারে, কিন্তু এই ক্যালকুলেশনগুলো তোমাদের এত কঠিনগুলো আসবে না, যেহেতু আমার এই পিডিএফটা হচ্ছে আমাদের এই পিডিএফটা হচ্ছে তোমাদের জন্য মেইনলি তোমাদের বেসিকগুলো, এবং হচ্ছে তোমরা যেন শেষ মুহূর্তে যেগুলো বেশিরভাগ ইম্পর্টেন্ট টপ কোশ্চেনগুলো আসে বেশিরভাগই, সেগুলা তোমাদেরকে আলোচনা করে দেওয়ার জন্য, যেন শেষ মুহূর্তে তুমি এই ফিজিক্সের এই দক্ষতাগুলো তুমি অর্জন করে নাও। আমরা আজকে প্রতিটা অধ্যায়ের মধ্যে, অর্থাৎ সেকেন্ড পেপারে প্রতিটা অধ্যায়ের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে বললাম তোমার যে ট্রিকটা খাটাতে, যেটা হচ্ছে সবচেয়ে বেশি তাপমাত্রা বেশি সেটা কি T1 ধরবে, যেটা কম হচ্ছে সেটা হচ্ছে T2 ধরে ম্যাথ করলেই হবে। তবে সেটা হচ্ছে কেলভিন থেকে সেলসিয়াস থেকে ক্যালভিন নিয়ে তাপমাত্রাটা নিয়ে মান সূত্রের মধ্যে দক্ষতার সূত্রের মান বসালে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। এরপরে দেখো পানির ক্রোধ বিন্দুতে চাপ কত? তোমাদের হচ্ছে পানির ক্রোধ বিন্দুর হচ্ছে আমরা অনেক সময় তাপটা জানলেও চাপটা জানি না। চাপটা মনে রাখবে তোমাদের বেসিক কোশ্চেনগুলোর মধ্যে, থিওরি কোশ্চেনগুলোতে মাঝে মধ্যে চলে আসে। মনে রাখবে 4.58 মিলিমিটার মার্কারি হচ্ছে পানির ক্রোধ বিন্দুর চাপ। এরপরে দেখো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, সেখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে দেখো। একটি কার্ণচক্রে রুদ্রতাপীয় প্রসারণ কয়টি? অর্থাৎ হচ্ছে তুমি একটা কার্ণ ইঞ্জিল, আমরা কার্ণ ইঞ্জিলটা কীভাবে দেখছি, এরকম আমাদের এরকম গ্রাফ ছিল, যতটুকু আঁকা যায় আমি ততটুকু আজকে চেষ্টা করছি। এরকম আমাদের এরকম প্রায় এরকম কিছুটা এরকমই আমাদের একটা গ্রাফ ছিল। তো এখানে বলছে কি এই যে এরকম একটা গ্রাফ ছিল আমাদের তো এখানে ABCD, এটাখানে আমাদের সমষ্ণ প্রক্রিয়ার হচ্ছে প্রসারণ করছে, এটা রুদ্রতাপীয় প্রসারণ, এটা সমষ্ণ প্রক্রিয়ার সংকোচন, এবং হচ্ছে এটা রুদ্রতাপীয় সংকোচন। তো এখানে কোশ্চেন বলা হয়েছে একটি কার্ণচক্রে রুদ্রতাপীয় প্রসারণ বলছে কয়টি ঘটে, তার মানে প্রসারণ যেহেতু B আর Cর মধ্যে মাত্র একটাই ঘটে, তাহলে হচ্ছে এটা একটি ঘটে। আর যদি বলতো রুদ্রতাপীয় প্রক্রিয়ায় একটি কার্ণচক্রে রুদ্রতাপীয় প্রক্রিয়া কয়টি ঘটে, তারপরে দুইটি, অর্থাৎ একবার প্রসারণ একবার হচ্ছে সংকোচন। সেমভাবে হচ্ছে তোমাদের সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রেও একই কথা। চলো আমরা পরবর্তী কোশ্চেনগুলো দেখতে থাকি। এখানে দেওয়া আছে যে এখানে মেনলি দেওয়া আছে এখানে দেওয়া আছে তোমাদের 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তোমাদের 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক মোল যে অক্সিজেন গ্যাসকে ধীরে ধীরে প্রসারিত করে আয়তন দ্বিগুণ করলে সম্পূর্ণ কৃত কাজ কত? অর্থাৎ দেখো এখানে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা দেওয়া আছে, 1 মোল এনের মান দেওয়া আছে, এবং কোন গ্যাস সেটাও বলে দিয়েছে। এখন তোমার বুঝতে হবে যে ধীরে ধীরে বলতে কী বোঝানো হয়েছে। ধীরে ধীরে মনে রাখবা এই প্রক্রিয়াটা হচ্ছে তোমাদের সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তোমাদের হচ্ছে ধীরে কথাটা আসে। আর যদিও এখানে কোশ্চেনটা থাকতো দ্রুত গতিতে ঘটছে, তাহলে মনে রাখবা দ্রুত প্রক্রিয়াটা ঘটে হচ্ছে তোমাদের রুদ্রতাপীয়। তখন তুমি কৃত কাজে যে সূত্রগুলো রুদ্রতাপীয়র ক্ষেত্রে আছে সেগুলো তোমার ইউজ করতে হতো। এখানে যেহেতু তোমার বলাই আছে যে তোমাদের ধীরে ধীরে ঘটে, তার মানে হচ্ছে তুমি কোন সূত্রগুলো অবশ্যই করবা, সেগুলো হচ্ছে যে সমষ্ণ প্রক্রিয়াটা। এখন সমষ্ণ প্রক্রিয়ার আমরা কৃত কাজের সূত্রটা জানি, W কি W nRT ln B2/B1 এই সূত্রটা। এখানে n এর মান দেওয়া আছে 1 মোল, আর এর মান হচ্ছে তোমরা কোনটা বসাবা, আর এর মানটা বসাতে হবে, যেহেতু এখানে জুলের মধ্যে আছে তাহলে তুমি সেটাও বসাতে হবে। কিন্তু এখানে মেইনলি আমাদের যেগুলো দেখতে হবে, আয়তন দেখো আয়তন দ্বিগুণ হয়েছে, তাহলে B1 কত ছিল B, এবং B2-র মধ্যে আয়তন কত 2B, তাহলে 2B এখানে বসাও, এখানে তাহলে ln 2 থাকে, আর এর মান T এর মান সেলসিয়াস থেকে ক্যালভিনে নেবে, তারপর মান বসালে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে এখানে। তো তোমাদের সূত্রগুলো ধরে দেওয়ার চেষ্টা করতেছি, আর হচ্ছে তোমরা যেটা মেইন দরকার সেটাই তোমাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি, সেটা যেন তোমরা করতে পারো এই ম্যাথগুলোর ক্ষেত্রে। তো এর পরবর্তীতে আমরা যেটা দেখতে পাইতেছি, পরবর্তী আমাদের কোশ্চেনগুলো দেখতে হবে আমাদের। এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কি সূত্রটা দেখো। এখানে বলা হয়েছে কি দুইটি বস্তুর ঘর্ষণের ফলে উৎপন্ন তাপের প্রক্রিয়াটা কি। এটা তোমাদের মেডিকেলেও প্রায় এই কোশ্চেনটা চলে আসে। আমরা দুইটা এখানে প্রত্যাগামী প্রক্রিয়া এবং অপ্রত্যাগামী প্রক্রিয়া দেখতে পাই, অর্থাৎ তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা দুইটা প্রক্রিয়া দেখতে পাই, একটা হচ্ছে প্রত্যাগামী আর একটা হচ্ছে অপ্রত্যাগামী প্রক্রিয়া। তো এখানে বলছে কি দুইটা বস্তুর ঘর্ষণের ফলে, অর্থাৎ দুইটা বস্তু তুমি যে ঘর্ষণের ফলে উৎপন্ন তাপের প্রক্রিয়াটা কি, সেটা হচ্ছে মনে রাখবা সেই প্রক্রিয়াটা অপ্রত্যাগামী প্রক্রিয়া। তোমরা এই প্রত্যাগামী প্রক্রিয়া এবং অপ্রত্যাগামী প্রক্রিয়ার পার্থক্যগুলো অবশ্যই পড়ে নিবা, কোনটাতে এন্ট্রপি কাজ করে কোনটাতে এন্ট্রপি কাজ করে না, কোনটাতে সম্পূর্ণ চক্রটা ঘুরে আসে কোনটাতে সম্পূর্ণ চক্রটা ঘুরে আসতে পারে না। এই তোমাদের মেইনলি হচ্ছে
প্রত্যাগামী এবং প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী এইগুলা পড়ে নিতে হবে পার্থক্যগুলা। এরপরে দেখো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, সেটা হচ্ছে কি এনট্রপির এসআই একক কি, যেটা আমরা আর কিছুক্ষণ আগেই তোমাদের বলেছি জুল কেলভিন, যে কথা জুল পার কেলভিন বা জুল কেলভিন ইনভার্স 1 একই কথা। আচ্ছা তোমরা এগুলা দেখবে। তারপর আমরা প্রায় শেষ দিকে তাপগতিবিদ্যা চলে আসছি। এরপরে দেখো প্রত্যাগামী প্রক্রিয়া একটি কি প্রক্রিয়া, প্রত্যাগামী প্রক্রিয়া একটা তাপগতীয় প্রক্রিয়া। কিছুক্ষণ আমরা আগে এটার উল্টাটা পড়ছি কি, তাপগতীয় প্রক্রিয়ার কোন অবস্থায় দুইটা বস্তু ঘর্ষণ করলে আমরা পাই ঘর্ষণের ফলে পাই, সেটা হচ্ছে অপ্রত্যাগামী ছিল। এখন বলছে প্রত্যাগামীটা, প্রত্যাবর্তী বলা হয়েছিল, এখন প্রত্যাগামীটা কোন প্রক্রিয়া, সেটা হচ্ছে আমাদের তাপগতীয় প্রক্রিয়া। অর্থাৎ তোমরা কোশ্চেন একরকম থাকবে, কোশ্চেনের মধ্যে আবার অ্যান্সার বিপরীতভাবে কোশ্চেনগুলো আসতে পারে তোমাদের। এখন দেখো আমরা আরেকটা কোশ্চেনে চলে যাব। এখানে যদি 2 ক্যালোরি তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তর হয় তবে কাজের পরিমাপ কত। দেখো 2 ক্যালোরি তোমাদের দেওয়া আছে, এর সময় তাপ সম্পূর্ণরূপে তাইলে 1 ক্যালোরি সমান হচ্ছে কত জানি, 1 ক্যালোরি সমান কত জুল, 4.2 জুল। তাহলে 2 ক্যালোরির সাথে 2 দ্বারা গুণ করলে তাহলে কত হয়, 4 দুগুণে 8 আর হচ্ছে 4, তাহলে হচ্ছে কত হয় 4.8 জুল। আশা করি বুঝতে পারছো। তো এগুলো নর্মাল ছোটোখাটো কোশ্চেন, মাঝে মধ্যে তোমরা এগুলো কী করো, স্কিপ করে যাও পরীক্ষার হলে, কিন্তু সূত্রগুলো মনে থাকে না, পরে যায়, আর সহজ কোশ্চেনগুলো তোমরা মিস করে চলে আসো। পরবর্তী আমরা চলে যাই পরবর্তীটার মধ্যে, যেখানে আমরা দেখতে পাবো পরবর্তী কোশ্চেনটা আমাদের, দেখো কোনটা অপেক্ষা করছে আমাদের জন্য কোশ্চেন। হ্যাঁ দেখো 0.01 কেজি পানিকে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রিতে উত্তপ্ত করলে এন্ট্রপির পরিবর্তন কি। ওই যে এখানে দেখো 0 ডিগ্রি পানি থেকে 10 ডিগ্রি পানিতে উৎপন্ন করছে, কেজিটা দেওয়া আছে, তাইলে ml লন T2/T1 সূত্র দিয়ে তোমরা খেলবে। এখানে কেজিতে মান দেওয়া আছে, আর এটা হচ্ছে পানি কেজি, তাহলে 4200। এরপরে তাপমাত্রা 0 থেকে একটা দেওয়া আছে, মানে হচ্ছে T1, আর হচ্ছে 10 ডিগ্রি T2 দিয়ে মান করলেই তোমাদের হয়ে যাবে। তো এগুলার মানগুলা তোমাদের হয়তো ক্যালকুলেটর ইউজ লাগতেছে, কিন্তু তোমাদের এমন মান দেওয়া রাখবে, আর হাতে প্র্যাকটিস করতে করতে তোমাদের এমন অবস্থা হবে যে তোমাদের ক্যালকুলেটর ইউজ তেমন লাগবে না। তো দেখো পরবর্তী তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করেছে, খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যাডমিশনের জন্য কোশ্চেন এবং সব জায়গার জন্য কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে শূন্যতম সূত্র। মানে পরবর্তী কোশ্চেনটা চলে যাই। দেখো রুদ্রতাপীয় পরিবর্তনের নিচে কোন ভৌত প্রক্রিয়াটি, এখানে বানানটা ভুল হয়েছে, ভৌত রাশিটি স্থির থাকে। অর্থাৎ রুদ্রতাপীয় পরিবর্তনে যখন রুদ্রতাপের পরিবর্তনটা হয়, অর্থাৎ হচ্ছে এই যে আমরা যে কার্নো ইঞ্জিলটা আঁকবো, কার্নো ইঞ্জিলের যে রুদ্রতাপীয় প্রক্রিয়াটা ঘটে, এখানে রুদ্রতাপীয় পরিবর্তনের নিচে কোন ভৌত রাশিটি স্থির থাকে সেটা মনে রাখবা। রুদ্রতাপীয় প্রক্রিয়ায় ভৌত রাশির মধ্যে তোমাদের হচ্ছে কি এন্ট্রপিটা স্থির থাকে। এবার পরবর্তী কোশ্চেনে যাই, সেটা হচ্ছে কি একটি কার্নো ইঞ্জিনের 60 ক্যালভিন 600 ক্যালভিন তাপমাত্রা উৎসের মানে T1 এবং 1200 T2 দেওয়া আছে। আচ্ছা যদি উৎসের এগুলো বলে থাকে তাহলে এগুলো দিয়ে দিবা। আর এটা একটু তোমাদের জন্য এখানে এটা একটু তোমাদের হচ্ছে কঠিন কোশ্চেন বলতে কি, এটা তোমরা যারা ভালো করে পারবা তারা একটু দিবে, কিন্তু এটা হচ্ছে তোমাদের এইচএসসিতে ক্যালকুলেটার ইউজেও লাগে, বা হচ্ছে তোমাদের মাঝে মধ্যে কিছু কোশ্চেন আসে একটু কঠিন করে, যেন তুমি একটু সময় লেগে করতে পারো, এবং তোমার দেখবে পারো, তখন ওইটার মধ্যে সময় খাটাবা, যার কারণে তুমি অন্যান্য কোশ্চেনগুলো দেখতে সুন্দর করে দিতে পারবে না। তো যেগুলো একটু ম্যাথ বড় থাকবে সেগুলোকে স্কিপ করে আগে অন্যগুলো দেওয়ার চেষ্টা করবে, সেরকম একটা ম্যাথ এটা, যেটাতে তোমাকে হচ্ছে ফান্দে ফেলানোর জন্য। এখানে দেখো কার্নো ইঞ্জিনের 600 ক্যালভিন তাপমাত্রা দেওয়া আছে, 600 ক্যালভিন তাপ উৎস থেকে 1200 জুল তাপ গ্রহণ করে, 1200 দেওয়া আছে, এবং তাপ গ্রাহককে 300 জুল তাপ বর্জন করে। অর্থাৎ তাপ বর্জন করে হচ্ছে কি দেওয়া আছে, তাপ গ্রহণ বর্জন এবং Q1 Q2 এগুলার মান দেওয়া আছে, তোমরা এটা দিয়ে করে দিতে পারবা। তাপগতি প্রথমে তোমরা এখান থেকে ইটার মান বের করতে পারো। এরপরে হচ্ছে তোমাদের হচ্ছে প্রথম সূত্রের যে সূত্রটা সেটা কি কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, সেটা দিয়েও তোমরা হচ্ছে কি তাপ বর্জনের ইয়াটা বের করে, তাপ গ্রাহকের যদি এত হয় তাপ বর্জন করে কতটুকু সেটা বের করতে পারবা ধীরে গতিতে। এরপর আমরা দ্বিতীয় অধ্যায় চলে আসি, যেটা হচ্ছে তোমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায়, সেটা হচ্ছে কি স্থির তড়িৎ। স্থির তড়িতের থেকেও আমরা বেশি তাপগতিবিদ্যা থেকে অনেক কোশ্চেন আসছে আমাদের, কিন্তু স্থির তড়িৎ থেকে আমরা আস্তে আস্তে যেগুলো ইম্পর্টেন্ট সেই টপিকগুলোকে আমরা সবসময় ফোকাস করার জন্য তোমাদের চেষ্টা করবো। চলো আমরা শুরু করি পরেরটা। দেখো স্থির তড়িতের ক্ষেত্রে প্রথম কোশ্চেনটা যেটা আসছে সেটা হচ্ছে কি এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের সমানুপাতিক ধ্রুবকের মান কত।
এখন তোমার হচ্ছে আগে হচ্ছে কুলম্বের সূত্রটা মনে রাখতে হবে। সেখানে হচ্ছে আমরা ওই যে কুলম্বের সূত্র F = সমানুপাতিক সম্পর্ক আমরা কি পাইছিলাম, Q1 Q2 আর স্কোয়ার বা ডি স্কোয়ার যেটাই পাও। এখানে হচ্ছে আমরা কিন্তু একটা মান পেয়েছিলাম দ্রবকের, সেটা 9 × 10⁹ এককটা মনে রাখবা, এটার এককটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এখানে তোমাদের হচ্ছে এই ধ্রুবকের মানটার সাথে কুলম্বের সূত্রের সমানুপাতিক সম্পর্ক ছিল, সেটার মান কত 9 × 10⁹ এর সম্পর্ক, সেটা হচ্ছে সমানুপাতিক। কিন্তু এখানে তোমাদের যেটা তোমরা দেখবা কি 9 × 10⁹ এটা অনেকগুলো আছে, কিন্তু এককের দিকে খেয়াল করবে, এককটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। তো এখানে যদিও এত এই যে একটা দেখো এটার মান কিন্তু একই, কিন্তু সূত্রের অর্থাৎ মানের এককের চেঞ্জ, এককগুলো মনে রেখেই সূত্রটা করবে। এরপরে পরবর্তীতে যাই আমরা, পরবর্তীতে যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের কোনটা, পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি। আমাদের পরবর্তী কোশ্চেনটা দেখো, সেটা দেওয়া আছে কি, সেটা দেওয়া আছে আমাদের, আচ্ছা এটা পরবর্তীটা আগেরটা চলে গেছে। এখানে দেখো 5 Ni মানে একক দেওয়া আছে নিউটন কুলম্বের প্রাবল্যের সুষম তড়িৎ ক্ষেত্রের অবস্থিত দুইটি বিন্দুর দূরত্ব 10 সেন্টিমিটার হলে এদের বিভব পার্থক্য কত। অর্থাৎ বিভব পার্থক্য দিয়ে এখান থেকে তোমার সূত্রটা দিয়ে, এখানে 5 দেওয়া আছে, বিভব পার্থক্য সূত্রটা B = এখানে হচ্ছে কি কত দেওয়া আছে 5 × হচ্ছে তোমাদের হচ্ছে কত দেওয়া, কত সেন্টিমিটার 10 সেন্টিমিটার, সেটাকে তোমরা মিটারে নিতে হবে। তাইলে হচ্ছে 10কে যদি 100 দ্বারা ভাগ করো তাহলে এই যে 0 0 কাটা, আর এখানে থাকে 5 আর 10 থাকে, 5 আর 10 তুমি যদি এখানে হচ্ছে কি কাটো, এই যে কীভাবে কাটবা, উপরে আছে, আচ্ছা আমি এগুলো ডিলিট করে দিই, এগুলো কেটে উপরে আছে কত 5 আর নিচে আছে 10, এটা কাটলে 1/2, 1/2 মানে কত 0.5, অ্যান্সার শেষ। তাহলে এটার অ্যান্সার 0.5। পরবর্তী অ্যান্সারে যাই আমরা। এখানে দেখ কোনটির চার্জ প্রবাহের হার পরিমাপের একক। দেখো এগুলো দাগ দেখে তোমাদের আমার আগে আবার আমরা ক্লাস নিচ্ছিলাম, সে সময়ে আমাদের এই জন্য এই পিডিএফটার মধ্যে এখনও দাগগুলো, তো এগুলো সমস্যা না, আমরা ডিলিট করি, তোমাদের জন্য করতেছি। কোনটি চার্জ প্রবাহের হার পরিমাপের একক, অর্থাৎ চার্জের ক্ষেত্রে অ্যাম্পিয়ার তোমাদের হচ্ছে একক। এর পরবর্তীতে আমরা যাই, পরাবৈদ্যুতিক দ্রবকের একক কোনটি, এককবিহীন, পরাবৈদ্যুতিকের কোনো একক নাই, মনে রাখো, যেগুলো একটু ব্যতিক্রম সেগুলো অ্যাডমিশন ফোকাস থাকে। আধানের কোয়ান্টাম অনুসারে কোনো বস্তুর নিচের কোন চার্জটি থাকা অসম্ভব। অর্থাৎ হচ্ছে তোমাদের আধানের কোয়ান্টাম অনুসারে যেটা মনে রাখবা, কোয়ান্টাম অনুসারে এই যে সিঁড়ির যেরকম, ধরো এরকম একটা সিঁড়ি আছে, এই সিঁড়ির যেরকম এখানে তুমি পাড়া দিয়া উঠতে পারতেছো না, অর্থাৎ আমি ভালো করে সিঁড়িটা দেখাই দিই তোমাদের। এই যে একটা ধরো এরকম আছে, এরকম একটা সিঁড়ি আছে, এই সিঁড়ির এখানে তোমার উঠতে হবে, তারপর এখানে উঠতে হয়। তুমি চাইলে কিন্তু এখানে দাঁড়াই এখানে উঠতে পারবে না, অর্থাৎ তোমার যে বরাবর সিঁড়ির এটা থাকে, তার মানে হচ্ছে তুমি পূর্ণ, মনে রাখবা কোয়ান্টামের ক্ষেত্রে পূর্ণ যেটা থাকে সেটাই মূলত হচ্ছে তোমার কোন সূত্র থাকে। তো তোমাদের কোয়ান্টাম চার্জ দ্বারা তোমাদের ওই যে 1.6 × 10⁻90 দ্বারা ভাগ করলে তোমরা এখানে পেয়ে যাবা। তো এখানে ভাগ করলে দেখো 46কে ভাগ করলে হয় না, কিন্তু 16 মানে হচ্ছে 16 যদি 32 এটা রাখো তাহলে হচ্ছে কি 2 আসে, কিন্তু এটা হচ্ছে তার মানে হচ্ছে 32কে ভাগ করলে তুমি পাও। 62কেও 16 দ্বারা ভাগ করলে হবে না, মানে 1.6 দ্বারা 9.4কেও 16 দ্বারা বা 1.6 দ্বারা ভাগ করলেও তুমি ভগ্নাংশ আকারে মান পাবা, যেটা হচ্ছে কোয়ান্টামের অনুসারে বস্তুর নিচের চার্জটি থাকা অসম্ভব, অর্থাৎ শুধুমাত্র 32 যেটা সেটা 1.3 যেটা। এরপরে দেখো দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কত, 1.3 গুণ করলে এদের মধ্যকার বলের চার্জের পরিমাপ কত। দেখো দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, মধ্যকার বলের পরিবর্তন F = যদি ধরো দূরত্ব দেওয়া আছে 1 × 3, তাহলে হচ্ছে দূরত্বের সাথে হচ্ছে মধ্যবর্তী বলের ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর এটা দেওয়া আছে 1/3, তাই 1/3 যদি করো 1/9 আসে, উপরে 1 আসে আবার, তাইলে এই 9টা উপরে চলে গেলে তাইলে এফের সাথে এটার সম্পর্ক থাকবে শুধু 9, তার মানে এটা হচ্ছে 9 হবে, 9 গুণ হবে। আচ্ছা পরবর্তী কোশ্চেনে যাই আমরা। ধারকের সঞ্চিত শক্তির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। অর্থাৎ ধারকের সঞ্চিত শক্তির যে সূত্রগুলো আছে সেগুলো তোমাদের মনে রাখতে হবে, যেমন হচ্ছে কি ধারকের ক্ষেত্রে সঞ্চিত শক্তি W = ½ CV², এটা হচ্ছে তোমাদের মেইন সূত্র। এটা থেকে তোমরা কিউর যে সূত্রটা, চার্জের সূত্রটা দিয়ে বাকিগুলো এখানে বি এর পরিবর্তে অন্যটা বসাবা, সি এর পরিবর্তে বসায় সূত্রগুলো আনতে পারবা যখন যেটা প্রয়োজন। তবে ধারকের সঞ্চিত শক্তির এখানে একটা মাত্র এখন দেওয়া আছে, সেটা হচ্ছে ½ = কি CV²। এখন দেখো পরবর্তী কোশ্চেনটাতে যাই আমরা।
পরবর্তীতে কোশ্চেনটা যাই, গোলাকার পরিবাহী দ্বারকত্ব বনাম ব্যাসার্ধের লেখচিত্র গ্রেডিয়ান্ট নীতি কত? আচ্ছা, এটা হচ্ছে তোমাদের এত ইম্পর্টেন্ট না, তবু হচ্ছে তোমাদের বলে দিই। সেটা হচ্ছে কি গোলকের পরিবাহী দ্বারকত্ব বনাম ব্যাসার্ধের যেটা, সেটা হচ্ছে 4 পাই। এটা হচ্ছে কি গ্রেডিয়ান্ট নীতি হচ্ছে কি এটা ইকুয়াল 0। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এটার সাথে তোমাদের হচ্ছে কি এটার দ্বারকত্বের সমানুপাতিক সম্পর্কটা থাকে লেখচিত্রের। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট না। এরপরে দেখো মাধ্যমের বেদনযোগ্যতার এস সাইলেন্ট নট। আচ্ছা, এই একক নিচের কোনটি? সেটা হচ্ছে ওই যে যেটা হচ্ছে এটার মানটা হচ্ছে তোমাদের হচ্ছে কোনটা, দেখো আমরা হচ্ছে যেটা এফ ইকুয়াল টু তোমাদের একক যেটা বলছে সেটা ছিল 4 এটা পাই, এটা ছিল এটার মানটাই সম্পূর্ণর মানটাই ছিল কি 9 ইন্টু 10 ইনভার্স 9। এটার মানটা কি তোমাদের 8.854 ইন্টু 10 ইনভার্স 12। তো এইগুলো বসাইলে তোমরা একবারে কোনটা পাবা? 9 ইন্টু 10 ইনভার্স 9। তো এককটা যখন ছিল তখন হচ্ছে কি তখন একক ছিল কুলম স্কোয়ার নিউটন, এরপরে মিটার স্কোয়ার। তো এরকম, কিন্তু যখন হচ্ছে নিচে 1/, থাকবে তখন এটা এই যে ইনভার্স আকারে ছিল, এই যে এটা ইনভার্স, এখানে ইনভার্স ছিল তখন ইনভার্স আকারে ছিল। তখন এটা যদি উপরে দাও তাহলে এটা হচ্ছে কি সেটা হচ্ছে নিচের যেহেতু এককটা যেছে ই নটের, সেটা হচ্ছে এককটা হয়ে দাঁড়ায় কি সেটা দাঁড়ায় হচ্ছে তুমি যদি এখানে দাও সি স্কোয়ার অ্যান্ড সি মানে কুলম নিউটন স্কোয়ার নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2। এটাকে যদি উল্টাও তাইলে তোমরা ওই যে যেটা এন 9 ইন্টু 10 ইনভার্স 9-এর এককটা পাবা, অর্থাৎ সি ইনভার্স 2 নিউটন মিটার স্কোয়ার এটা পাবা। তো এই যে এই নটের মান এককটা হচ্ছে এতটুকু, এই যে যেটা আমি মুছলাম, অর্থাৎ তাইলে তোমরা এককে এটা বসাবে। একটু হচ্ছে তোমাদের মাথা খাটাতে হবে এককগুলা নিয়ে। চট্টগ্রাম ইউনিভার্সিটি তোমরা অনেক ইউনিভার্সিটিতে এক্সাম অলরেডি দিয়েছো। বিভব পার্থক্য স্থির থাকলে একটি চার্জিত ধারকের শক্তি তার চার্জের কী হয়? সমানুপাতিক। যদি বিভব পার্থক্য স্থির থাকে একটি চার্জিত ধারকের একটি চার্জিত ধারকের শক্তি তার চার্জের কী হবে? সমানুপাতিক সম্পর্ক হবে। এর পরবর্তীতে আমরা চলে যাই, দেখো আধান ঘনত্বের একক কি? আধান ঘনত্বের একক মনে রাখবা কুলম মিটার স্কোয়ার, কুলম পার মিটার স্কোয়ার, বা হচ্ছে কুলম মিটার ইনভার্স 2। সেটা হচ্ছে আধানের ঘনত্বের একক আধান বা চার্জের ঘনত্বের একক। কুলম্বের সূত্রের সমানুপাতিক সম্পর্ক এটা আমরা দেখছি একবার। এরপরে দেখো একটি দ্বিপোলারের জন্য তড়িৎ, এখানে বানান ভুল আছে, তড়িৎ প্রাবল্য নিম্নরূপ পরিবর্তিত কোনটি? একটি দ্বিপোলারের জন্য তড়িৎ প্রাবল্যের সূত্র কোনটা? অর্থাৎ হচ্ছে ত্রিপ্রাবল্য। এই যে দ্বিপোলারের মনে রাখবা সেটা হচ্ছে কিউব আকারে থাকে, বা হচ্ছে 1/r³ সেটা থাকে, সেটা হচ্ছে দ্বিপোলার তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে। এগুলো আমরা অনেকেই দ্বিপোলার প্রাবল্য এগুলো স্কিপ করি, কিন্তু এগুলো মাঝে মধ্যে দিয়ে দেওয়া হয়ে থাকে তোমাদের। এরপরে দেখো আমরা পরবর্তী কোশ্চেনটা, আদান ও বিভবের গুণফলের একক কি? আদান ও বিভবের একক গুণফল হচ্ছে জুল। দেখো এর পরবর্তী দেখো একটি চার্জিত বস্তুকে পৃথিবীর সাথে যুক্ত করলে বস্তুটির চার্জের পরিমাপ কী হবে? এটা আমরা অনেকবার কোশ্চেন দেখেছি, সেটা হচ্ছে 0 হবে। আমরা অনেকে মনে করি কি একটি চার্জিত বস্তুকে পৃথিবীর সাথে যুক্ত করলে সেটা চার্জিত হবে, বৃদ্ধি পাবে। মনে রাখবা সেটার বস্তুটির চার্জের পরিমাপ 0 হবে। পরবর্তীতে আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে, সেটা সবচেয়ে বেশি চার্জ থাকে চার্জিত বস্তুর কোন জায়গায়? মনে রাখবা সেটা হচ্ছে উত্তল তলে একটা চার্জিত বস্তুর সবচেয়ে বেশি তোমার কি থাকে? চার্জিত বস্তুর সবচেয়ে বেশি চার্জিত অবস্থায় থাকে সেটা উত্তল তলে। পরবর্তী কোশ্চেনটা দেখো, একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল মানে হচ্ছে এ এর মান, এরপরে ক্ষেত্রফল এত, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এত দেওয়া আছে মানে ডি এর মান, এবং বিভব পার্থক্য দেওয়া আছে এত। ধারকের একক আয়তনে সঞ্চিত শক্তির কত জুল হবে? তোমরা যদি এই মানটা বসাও তাহলে এটা পেয়ে যাবে। এখন হচ্ছে এইটার মান কত দেওয়া? 8 মনে রাখবে 8.854 ইন্টু 10 ইনভার্স 12 এটার একক। এটার হচ্ছে এককটাও জেনে নেবা, এটা মান বসালে তোমরা এটার মান পেয়ে যাবা। এরপরে পরবর্তীতে দেখি আমরা আপেক্ষিক বেদনযোগ্যতা সবচেয়ে বেশি কোনটা? আপেক্ষিক বেদনযোগ্যতা সবচেয়ে বেশি কোথায়? মনে রাখবা অব্রের মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি আপেক্ষিক বেদনযোগ্যতা। এই কোশ্চেনগুলো তোমাদের অ্যাডমিশনে আসা কোশ্চেনগুলো। এর পরবর্তীতে দেখো
ধারকের ধারকত্ব বৃদ্ধির জন্য পাত দুইটিকে কী করতে হবে? তুমি একটা ধারকের ধারকত্বের বৃদ্ধি করতে চাইতেছো, তাহলে সেটাকে কি করতে পারো? সেটাকে দূরে সরাতে হবে, কাছাকাছি আনতে হবে, নাকি বড় করতে হবে? মনে রাখবা, একটা চার্জিত একটা ধারকের ধারকত্ব বৃদ্ধির জন্য অবশ্যই তাদেরকে কাছাকাছি আনতে হবে এবং বড় করতে হবে। পরবর্তীতে কোশ্চেনে যাই আমরা। এবার আমরা চলতরিদের খুবই ইম্পর্ট্যান্ট একটা, যেটা হচ্ছে তৃতীয় অধ্যায়, তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়, তৃতীয় অধ্যায়। চলো যাই, তৃতীয় অধ্যায় কী আছে? আপেক্ষিক রোধের একক কি? ওহম। বা এটা ওহমটা তোমাদের এইভাবে থাকে, ওহম মিটার বা হচ্ছে ওহম, এই যে এটা থাকে OHM ওহম থাকে। তো এগুলো দেখে নিবা। আবার হচ্ছে ওহম শুধু এটা দাগাই দিও না, এখানে এগুলো দেখো, আপেক্ষিক রোধের একক। আচ্ছা, পরবর্তীতে আমরা যাই। আশা করি এগুলো বুঝতে পারছো তোমরা। শান্ট হলো যন্ত্রের কি? শান্ট হলো যন্ত্রের সাথে কী হয়? সমান্তরালভাবে, এটা অনেকবার আসছে এই কোশ্চেনটা, অনেকবার আসছে। শান্ট হলো যন্ত্রের সাথে সমান্তরাল যুক্ত নিম্নমানের রোধ। মনে রাখবা, সমান্তরাল যুক্ত এবং নিম্নমানের রোধ, সেটাই হচ্ছে মূলত কি? শান্ট। এরপরে দেখো, অ্যামিটারের পাল্লা বৃদ্ধির সঠিক সমীকরণ কোনটি? অ্যামিটারের পাল্লা বৃদ্ধির সমীকরণ মনে রাখবা, এস ইকুয়াল টু তোমার হচ্ছে কি আর n-1। এন এর জন্য তোমাদের একটা সূত্র আছে, সেটাও দেখে নিবা, এন এর মান কীভাবে বের করতে হয় এবং সেটার সূত্র দেখে নিবা। তাইলে হচ্ছে অ্যামিটারের পাল্লা বৃদ্ধির জন্য ইকুয়াল টু কি? আর, এরপর আর মানে রোধের মান যা দেওয়া থাকবে, এন কতটা হয়েছে, তারপরে এটা দেখবে, এন এর মান বের করার জন্য এন এর যে সূত্রটা সেটা দেখে নিলে তোমাদের হয়ে যাবে এখান থেকে। এরপরে দেখো, কোনো নির্দিষ্ট পরিবাহীর দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে তার পূর্বের রোধের কি হবে? তাইলে মনে রাখবা, রোধের সাথে তোমাদের দৈর্ঘ্যের সাথে, রোধ এবং দৈর্ঘ্যের তো সম্পর্ক হচ্ছে অনুপাতিক সম্পর্ক, তবে হচ্ছে কি বর্গমূলের সমানুপাতিক। দেখো, কোনো নির্দিষ্ট পরিবাহীর দৈর্ঘ্য যদি দ্বিগুণ করো তাহলে রোধ পূর্বের দৈর্ঘ্যের কী হবে? সেটা হবে 4 গুণ হবে, অর্থাৎ এটা হচ্ছে বর্গের স্কোয়ার। আচ্ছা গেল, আচ্ছা অনেকগুলো পিছনে চলে গেছি, একটা ফালায়। এরপরে দেখো, কোনো বাল্বের ফিলামেন্টের রোধ দেওয়া আছে কত? 50 ওহম এবং এর দুই প্রান্তের বিভব পার্থক্য দেওয়া আছে 250 ভোল্ট হলে বাল্বের ভিতর দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে? সেটা তোমরা সূত্র দ্বারাই বের করতে পারবে। দেখো, এখানে হচ্ছে তোমার কত দেওয়া আছে, বাল্বের রোধ দেওয়া আছে এবং হচ্ছে কি বিভব পার্থক্য বি দেওয়া আছে। আর তাহলে হচ্ছে B/R, বি এর মান 250, 50 দ্বারা ভাগ করলে 5 হয় অ্যাম্পিয়ার। তাহলে হচ্ছে তড়িৎ প্রবাহিত মানে আই এর মান বের করতে বলছে। এটা তো তোমরা যদি না পারো তাহলে কোনটা পারবা সেটা তবে আমি দেখাই দিই। আই ইকুয়াল টু বি এর মান কত? বি হচ্ছে কত? 250 এবং 50 হচ্ছে রোধের মান। তাহলে 0 0 কাটা, তাহলে 5 5 25 মানে 5 থাকে অ্যান্সার, মানে অ্যাম্পিয়ার। পরবর্তী কোশ্চেনে যাই আমরা। দেখো, এখানে কি দেওয়া আছে? উপরের চিত্রে তড়িৎ প্রাবল্যের মান কত? অর্থাৎ একটা তড়িৎ রোধ দেওয়া আছে। দেখো, এখানে তোমরা কিন্তু কোশ্চেনে ভুল করতে পারো মাঝে মধ্যে। তোমরা আই ইকুয়াল টু, এখানে দেখবা এই যে ছোট আর যেটা দেওয়া আছে অভ্যন্তরীণ রোধটা, এই সূত্র যদি দেওয়া থাকে, অভ্যন্তরীণ রোধের মান যদি দেওয়া থাকে, তাহলে অভ্যন্তরীণ রোধের মানের যে সূত্রটা সেটা দিয়ে তোমরা এই ম্যাথটা করতে হবে অবশ্যই। তোমাদের এখানে একটা রোধ দেওয়া আছে, অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, একটা ভোল্ট এর মান দেওয়া আছে, তোমাদের তড়িৎ প্রবাহ আই বের করতে বলছে। এটা দিয়ে তোমাদের সূত্র যেটা আছে, অর্থাৎ তোমাদের হচ্ছে বইয়ের মধ্যেও একটা শর্টকাট সূত্র দেওয়া আছে, সেটাই দিয়ে বের করে ফেলতে পারবা আশা করছি। আর না পারলে আমাকে জানাবা, এটা করতে দিচ্ছি, আমাকে জানালে আমি তোমাদের অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। যদি তোমরা এটা তো হাতে ক্যালকুলেশন না পারো, তোমরা আর এর এই যে অভ্যন্তরীণ রোধ দিয়ে যে সূত্রটা আছে সেটা দেখলেই হয়ে যাবে তোমাদের। আর না পারলে আমাকে জানালে আমি অবশ্যই তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এরপরে দেখো, বর্তনীর তুল্য রোধ কত হচ্ছে? দেখো, বর্তনীর একটা বর্তনী দেওয়া আছে, সেটা তুল্য রোধ চাইছে, অর্থাৎ তুল্য রোধ কত হচ্ছে সেখানে দেখো এই দুইটা শ্রেণীতে আছে, এই দুইটা যোগ করবা, তাইলে হচ্ছে কত? 6 আর 4 হচ্ছে 10 হয়। এরপরে এখানে হচ্ছে 8 আর 4 2 কত হয়? 10 হয়। এখন এই দুইটা আবার প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল আছে। মনে রাখবা, দুইটা রোধ যদি প্যারালালে থাকে তাহলে হচ্ছে, এবং তাদের মান যদি সমান হয়, মানে রোধের মান যদি সমান হয়, যেহেতু এই দুইটা 10, তাহলে রোধের একটা মান নিয়ে তাদেরকে 2 দ্বারা ভাগ করলে যেটা আনসার হবে সেটাই তাদের রোধের মান, তুল্য রোধের মান। তাহলে এই যে 10 তাদের রোধের, এরা দুইটা প্যারালালে আছে, এরা দুইটা প্যারালালে এবং হচ্ছে এদের মান সমান, অর্থাৎ মানে 10 ওহম, তাহলে 2 দ্বারা ভাগ করলে আমি 5 অ্যান্সার পেয়ে যাই। পরবর্তীতে যাই। 5 বিওটি ইউনিট সমান কত কিলোওয়াট? মনে রাখবা, 1 বিওটি সমান হচ্ছে 1 কিলোওয়াট, তাহলে 5 বিওটি সমান হচ্ছে 5 কিলোওয়াট। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। নাহলে আমি আরেকবার লিখে দিই, ওই লেখাটা না বোঝা গেলে। মনে রাখবা, 1 বিওটি সমান হচ্ছে 1
কিলো ওয়াট আওয়ার্স। তাহলে 5 সমান হবে কত, 5 BOT সমান কত হবে 5 কিলো ওয়াট আওয়ার। শেষ। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে যাই। তড়িৎ চালক শক্তির একক কোনটি? তড়িৎ চালক শক্তির একক হচ্ছে ভোল্ট। এরপরে কোশ্চেনে যাই। কোষের তড়িৎ চালক বলের পরিমাপ করার যন্ত্রের নাম কি? অর্থাৎ কোষের তড়িৎ চালক বল পরিমাপ করা হয় কোনটা দিয়ে? পোটেনশিওমিটার দ্বারা। মনে রাখবা, পোটেনশিওমিটার দ্বারা সেটা। এবং কোনটা দ্বারা কি করা হয়? অ্যামিটার দ্বারা কোনটা পরিমাপ করা হয়? এবং তোমার অ্যামিটার দ্বারা কোনটা? মিটার ব্রিজ দ্বারা কি করা? গ্যালভানোমিটার দ্বারা কি করা? এগুলোও দেখে নিবা। এরপরে দেখো 1200 ওয়াটের একটি ইস্ত্রি, অর্থাৎ একটা 1200 ওয়াটের ইস্ত্রি 30 মিনিট ধরে সময়ে কাজ করলে ব্যবহৃত তড়িৎ শক্তি কত? তড়িৎ শক্তির ওই যে সূত্রটা পি এর সাথে কার সম্পর্ক, সেটা দিয়ে তোমরা ব্যবহার করলে পেরে যাবে। এটা যেটা 1200 দিবা, তারপরে এখানে 1200 দিয়ে 1000 দ্বারা ভাগ করবা। এখানে 30 মিনিট ধরে চলে, তার মানে 30 মিনিট এখানে ধরো কাজ করলে সম্পূর্ণ। এখানে দেখো এই শূন্য কাটা, এই শূন্য কাটা। এরপরে 12 3 দ্বারা করলে 36। তার মানে এটার অ্যান্সার হচ্ছে কি 36 না। এটার সাথে তোমাদের আরও কী করতে হবে, আর আমি দেখাইতেছি। আমাদের অ্যান্সার হয় কত? 36। এখানে 36, আচ্ছা 1200, এরপরে 30, এখানে হচ্ছে তোমাদের করতে হবে কি, আচ্ছা এখানে হচ্ছে তোমাদের অ্যান্সার হচ্ছে 0.6 কিলোওয়াট। অর্থাৎ তোমরা এত 1200 একটি স্থির 30 মিনিট সময় ধরে কাজ করলে সেটার ব্যবহৃত। এখানে মেনলি যেটা করতে হবে, তোমার এই যে 36 যেটা পাইছো এটার সাথে আবার 60 দ্বারা ভাগ করতে হবে। কেন? কারণ এটা তোমার এককটা দেখো, এটাতে একক দেখো কিলোওয়াট আওয়ারে আছে, অর্থাৎ ঘন্টাতে। তার মানে তুমি যখন করবা তখন এটা 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 36টা 60 দ্বারা ভাগ করলে তুমি দেখবা কি, এই যে 36, এই যে 60 ভাগ করলে একবার যায়, কয়বার যায়? 36। আচ্ছা এটা উল্টা আমি করতেছি, উল্টা করা হইতে আছে। তো এখানে করলে 60 যদি করো 36 দিই, তাহলে যায় না, একটা শূন্য নিবা, মানে এখানে শূন্য, এরপরে 60 করো 6, দেখবা 6 বার পাবা। 6 বার যদি এটাকে গুণ করো, যেমন 6 6 6 0 0 6 6 36, 300 কত হয়? 360। অর্থাৎ তখন পাবেন 0.6 কিলোওয়াট আওয়ার। পরবর্তী কোশ্চেনে যে একটি পরিবাহী তারের রোধ 6 ওহম দেওয়া আছে, এর দৈর্ঘ্য টেনে 3 গুণ করলে রোধ কত হবে? অর্থাৎ একটি পরিবাহী তারের রোধ দেওয়া আছে কত? 6 ওহম, এর দৈর্ঘ্য টেনে 3 গুণ করা হলে, মনে রাখবা যদি দৈর্ঘ্য টেনে 3 করা হয় তখন মনে রাখবা এই যে যতটুকু রোধ দেওয়া আছে তার সাথে n স্কোয়ার মানে কি? n স্কোয়ার মানে অর্থাৎ যত গুণ টেনে লম্বা করবা। এখানে 2 হলে 2 বসাবা n এর মান, আর 3 হলে 3 বসাবা। যেহেতু এখানে 3 বসানো আছে তাহলে 3 স্কোয়ার, তাহলে কত হয়? 6। এরপরে এখানে 3 স্কোয়ার 9, 6 নং কত হয়? আচ্ছা 3 গুণ করবা, তাহলে অ্যান্সার হয় 54। কারণ কি 6 × 9, 6 নং 54 এই যে অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে যে আমরা 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটার এর মধ্যে 10 mA দেওয়া আছে, 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপার জন্য কত রোধের শান্ট দরকার? শান্টের যে সূত্রটা সেটা ইউজ করবা। এখানে 100 যেটা সেটা উপরে মান বসে, এবং তোমার এই যে এটার এতে অ্যাম্পিয়ারে আনতে হবে, এবং 10, এখানে 10 অ্যাম্পিয়ার বসালে তোমরা এখানে অ্যান্সার পাবা। শান্টের সূত্রটা দেখলে তোমাদের হয়ে যাবে, আর না হলে সমস্যা হলে আমাকে বললো, আমি অবশ্যই তোমাদের এগুলো দেওয়ার চেষ্টা করব। দুইটি কোষে যেহেতু আমার এখানে ম্যাথ করতে একটু কষ্ট হচ্ছে স্লাইডের মধ্যে, এই জন্য তোমাদের আমি সূত্রগুলো শুধু ধরায় দেওয়ার চেষ্টা করছি। আর যেগুলো তোমাদের সমস্যা হবে তাও আমাকে জানাবা, আমি শর্টকাটেও তোমাদের এগুলো দেওয়ার চেষ্টা করব। দুইটি কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রার সূত্র কোনটি? অর্থাৎ দুইটি কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সূত্র IS মানে সিরিজ ইকুয়াল টু 2E ভাগ R প্লাস R মানে এটা কি রোধ, অভ্যন্তরীণ রোধ, আর 2R রোধের ক্ষেত্রে এটা সূত্র ব্যবহার করলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। সরি এখানে ভুল হয়েছে, এখানে হবে অ্যান্সার হবে 2R প্লাস কি শুধু R, সেটা কি সিরিজে যদি থাকে তাহলে সেটার অ্যান্সার। পরবর্তী নিচের কোন এককটি চার্জ প্রবাহের হার পরিমাপের একক? নিচের কোন এককটি চার্জ প্রবাহের হার পরিমাপের একক? সেটা অ্যাম্পিয়ার। পরে দেখো কোন তারের আপেক্ষিক রোধ নির্ভর করে তার কিসের উপর? আপেক্ষিক রোধ মনে রাখবা তারের দৈর্ঘ্যের উপর, তারের তাপমাত্রার উপর, তারের ক্ষেত্রফলের উপর। মনে রাখবা তারের দৈর্ঘ্যের উপর নির্ভর করবে না, নির্ভর করবে তারের তাপমাত্রা কতটুকু এবং তারের উপাদান যদি চেঞ্জ হয়ে যায় আপেক্ষিক রোধও চেঞ্জ হয়ে যাবে।
এরপরে আমরা দেখি এই যে আপেক্ষিক ত্বরণ চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই যে ইটাটা চেঞ্জ হয়ে যাবে, রোটা চেঞ্জ হয়ে যায়, যার কারণে এটা সমস্যা। শান্ট ব্যবহৃত হয় কিসের মধ্যে? দেখো শান্ট ব্যবহৃত অ্যামিটারের মধ্যে এবং হচ্ছে তারের তাপমাত্রার জন্য, অর্থাৎ তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে। কোনো পরিবাহীর রোধ আছে, এগুলো লাগবে না তোমাদের। আমরা সপ্তম অধ্যায়ে প্রবেশ করতেছি, আমরা আস্তে আস্তে শেষ দিকে দিয়ে তোমাদের চলে আসতেছি। সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখো সপ্তম অধ্যায় কী কী আছে, যে এমসিকিউগুলো আমরা সেগুলো দেখি। প্রথম কোশ্চেনটা দেখো, যেটা হচ্ছে কি প্রত্যাবর্তন কত প্রকার, অপবর্তন কত প্রকার, সেটা হচ্ছে 2 প্রকার। আমরা অপবর্তন এবং বর্তন সেগুলো একটু দেখে নেওয়া আমাদের অবশ্যই কর্তব্য। দেখো এরপরে হচ্ছে নিচের কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি কোন তরঙ্গের মধ্যে? এখানে দিছে বেগুনি, হলুদ, আসমানি, নীল। আমরা এটা মনে রাখতে পারি, বেনিয়া সহ কলা, বেতে হচ্ছে বেগুনি, নিতে হচ্ছে নীল, আতে হচ্ছে আসমানি, সতে হচ্ছে সবুজ, হতে হলুদ, বেনিয়া সহ কলা, কতে হচ্ছে কমলা, লতে লাল। এখন হচ্ছে এখানে তোমাদের দেওয়া আছে বেগুনি, হলুদ, আসমানি, নীল। এর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য মনে রাখবা, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি দেখো এখানে হলুদ, এরপরে হচ্ছে কি আছে কমলা, লাল। কমলা লাল না, মনে রাখবা এই যে বেনিয়া সকলা এখান থেকে, অর্থাৎ যদি এদিক থেকে এদিক দিকে যায় তাহলে মনে রাখবা তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়। যদি এ পাশ থেকে এদিকে আসে, অর্থাৎ অন্য কালে দিয়ে দেখে এই পাশ থেকে যদি এ পাশে আসে, তখন মনে রাখবা তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক সবচেয়ে বেশি হয়। তাহলে হচ্ছে আমার যদি লাল থেকে যদি আমার বেগুনির দিকে আসে তাহলে হচ্ছে আমার কম্পাঙ্ক বেশি হবে, আর যদি বেগুনি থেকে লালের দিকে যেতে থাকে তাহলে আমার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এখানে দেখো বেগুনি আছে, প্রথমে হলুদ, তার মানে এই যে এখানে হলুদ, এরপরে আসমানি এখানে, এরপরে হচ্ছে নীল যেটা এখানে। তো এই 4টার মধ্যে সবচেয়ে হচ্ছে ডানে কোনটা? অবশ্যই এ হলুদ, তার মানে হলুদের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। যদি এখানে বলতো যে কার কম্পাঙ্ক বেশি, তাহলে হচ্ছে এই পাশ থেকে এই পাশের দিকে আমরা যাব, কোনটা সবচেয়ে বেশি দিকে? বেগুনি, তাহলে বেগুনির কম্পাঙ্ক আমরা বলতে পারতাম সবচেয়ে বেশি বেগুনির। এখানে আমরা একটু লিখে দিই, যদিও তোমাদের যদি বলো তাহলে আমরা একটু লিখে দেওয়ার চেষ্টা করতে পারি, যেটা হচ্ছে বে নি আ স হ ক লা। এদিকে তরঙ্গ বেশি হয়, এদিকে হচ্ছে কম্পাঙ্ক বেশি হয়, মানে এফ, আর এদিকে ল্যামডা। আচ্ছা গেল, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো ইয়াংয়ের দ্বিচির পরীক্ষা একটি চির বাদ দিলে কোন আলোক ঘটনাটি ঘটবে? অর্থাৎ ইয়াংয়ের যে দ্বিচির পরীক্ষাটা আছে সেখানে যদি আমরা একটা চির বাদ দিয়ে দিই তাহলে সেখানে কোন ঘটনাটা ঘটবে? সেটা ঘটবে অপবর্তনটা। এরপরে কোশ্চেনে চলে যাই আমরা, কোন তরঙ্গের কম্পাঙ্ক সর্বাধিক? এ দেখো এখানে কম্পাঙ্ক সর্বাধিক বলছে, আগে এটা মুছি কী কী আছে আমরা দেখে নিই। সেখানে দেখো আছে কি এক্স রে, গামা, এরপর হচ্ছে অবলোহিত অতিবেগুনি। এখান থেকে আমাদের হচ্ছে আরেকটা আছে, যেটা হচ্ছে আমাদের শুরু হয় যে এখান থেকে প্রথমে আমাদের যেটা সেটা হচ্ছে গামা, প্রথম হচ্ছে আমাদের গামা, তারপরে যে আমাদের এক্স রে, তারপরে হচ্ছে আমাদের ইউবি মানে হচ্ছে আলট্রা ভায়োলেট বা অতিবেগুনি রশ্মি, এরপরে হচ্ছে ভিজিবল বা মানে দৃশ্যমান, তারপরে হচ্ছে আইআর, এগুলা থেকে আইআর, এরপরে হচ্ছে আমাদের আইআর এর পরে মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ, এগুলা যায়। তো এখান থেকেও সেমভাবে আমার যদি এই দিক থেকে এদিকে যায় তাহলে আমার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, মানে হচ্ছে আমার এখান থেকে এখানে যদি যায় আমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। আর এখান থেকে এদিকে গেলে, অর্থাৎ হচ্ছে এদিক থেকে এদিক গেলে, কালারটা একটু গাঢ় করি, যদি এদিক থেকে আমি এদিকে যাই, অর্থাৎ এদিক থেকে এদিকে গেলে আমার, দাঁড়াও একটু কালারটা চেঞ্জ করে নিই, অর্থাৎ হচ্ছে তোমাদের যেন কালারটা ভালো পাও এই জন্য কালারটা একটু চেঞ্জ করতে হবে আমার। তো একটু গাঢ় কালারের জন্য একটু সমস্যা দেখা দিল আর কি। আচ্ছা আসলো আবার, তো দেখি, দুঃখিত এটার জন্য। তো দেখো এটা এবার হচ্ছে আমি যদি এদিক থেকে এদিকে যাই তার মানে সেম হচ্ছে আমার কোনটা বেশি হবে? অবশ্যই আমার কম্পাঙ্ক এফ বেশি হবে। তাইলে এখানে দেখো তরঙ্গ দৈর্ঘ্যর কম্পাঙ্ক বেশি বলছে, তার মানে আমার বাম থেকে এই যে ডান থেকে বামের দিকে গেলে সবচেয়ে বেশি। দেখো এখানে কে আছে, এখানে আছে এক্স রে যেটা এখানে, আছে যেটা এখানে, তারপর আছে গামা যেটা এখানে, তার বাদে অবলোহিত রশ্মি মানে হচ্ছে আইআর সেটা এখানে, অতিবেগুনি ইউবি এটা। এই 4টার মধ্যে সবচেয়ে বামে কোনটা আছে? অবশ্যই গামা। তার মানে হচ্ছে গামার হচ্ছে কি বেশি? গামার অবশ্যই কম্পাঙ্ক বেশি। এরপরে দেখি আমরা পরবর্তীতে যাই। পরবর্তী কোশ্চেনটা দেখলাম, আমরা দেখব কি সেখানে হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেনটা দেখো, দশা পার্থক্য ও পথ পার্থক্যের অনুপাত কত? এখন দেখো দশা পার্থক্য ও পথ পার্থক্যের অনুপাতটা হচ্ছে কি, মনে রাখবে এই সূত্রটা এখানে যদিও লেখাটা ভালো করে বোঝা যায় না, আমি দরকার হলে আবার লিখি। দশা পার্থক্য ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা দশা পার্থক্য ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই ইন্টু পথ পার্থক্য। আচ্ছা এটা এখান থেকে কেটে দিই,
দশা পার্থক্য সমান হচ্ছে কি, এই যে দশা পার্থক্য, দশা পার্থক্য সমান তুমি লিখতে পারবা 2π/λ ইন্টু পথ পার্থক্য। তো পার্থক্যর ক্ষেত্রে তাইলে হচ্ছে এদের অনুপাত কোনটা, এই অনুপাতটাই হচ্ছে তাদের, দেখো কত 2π/λ। এইখানে অ্যান্সার আছে কি 2π/λ, এই যে প্রথমটা অ্যান্সার। এখন মাঝে মধ্যে তোমার কোশ্চেন দিয়ে দিতে পারে দশা পার্থক্যর মান দিয়ে দিতে পারে, পথ পার্থক্য বের করতে পারে, তাহলে হচ্ছে তুমি এগুলার এই পাশে নিয়ে আসে মান বের করবা। আবার মাঝে মধ্যে পথ পার্থক্য দিতে পারে, দশা পার্থক্য চাইতে পারে, তো 2π/λ দিয়ে ইন্টু পথ পার্থক্য যা দিবে সেখানে অ্যান্সার বসাই দিবে, এরপরে কাটাছেড়া করলেই তোমরা আশা করি অ্যান্সার পেয়ে যাবে। এরকম ম্যাথ সামনে ইনশাল্লাহ আমরা পাবো আশা করছি। দেখো তার পরবর্তীতে জায়গায় এই যে এখানেই আছে, এখানে দেওয়া আছে কি একটি তরঙ্গের দুই বিন্দুর মধ্যবর্তী দশা পার্থক্য দেওয়া আছে, এই যে দশা পার্থক্য দেওয়া আছে কত 3π, অর্থাৎ 3π দেওয়া আছে, এই যে 3π, এবং হচ্ছে পথ পার্থক্য নির্ণয় করতে বলছে, আচ্ছা দশা পার্থক্য যেহেতু দেওয়া আছে, দেখো এই যে দশা পার্থক্য প্রথমে আমি 3π লিখলাম, এরপরে আমি জানি কি 2π/λ ইন্টু পথ পার্থক্য, মানে প দ্বারা লিখলাম। তাইলে এই যে পাইটাকে যদি আমি এখানে লিখি তাইলে লিখবো 3λ, আর এই 2πটা, এই 2π এরপর হচ্ছে ইন্টু মানে পথ পার্থক্য। এবার এই 2π যদি এই পাশে আসে তাহলে সেটা কি ভাগাকারে অবশ্যই আসবে, তাহলে ভাগাকারে আসলে এই যে পাই কাটা যায়, ঠিক আছে, এই 2 থাইকা যায়, তার মানে আমার অ্যান্সার কত হবে, দেখো 3/2 পাই হবে, 3/2 পাই যেটা অ্যান্সার সেটা হবে। তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে 3π, যেটা এখানে অ্যান্সারটা নাই, তাহলে আমি অ্যান্সারটা লিখে দিই এখানে, অ্যান্সারটা আমার হবে কি, তাহলে আমি এখানে কালি দিয়ে লিখি 3 এরপরে 3π/2, ঠিক আছে, 3 এটা হচ্ছে পাই, এটা এইচের মতো দেখা যাইতেছে, এটা পাই, এই যে 3π/2, আচ্ছা গেল, এটা অ্যান্সার গেল। পরবর্তীতে আমরা কোশ্চেনে যাই, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক, অর্থাৎ আলোর ক্রমর ক্ষেত্রে কোনটা সঠিক এখানে বলছে, মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এই যে আর এখানে যে বলা হয়েছে আর ল্যামডা দেওয়া আছে, এই যে ল্যামডা নিচে আর মানে রেড কালার, এরপরে ল্যামডা আর ইয়োলো ওয়াই, এরপরে মানে এটা মানে তরঙ্গ দৈর্ঘ্য বোঝাইছে, অর্থাৎ বোঝাইছে এখানে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি এবং ক্রম অনুসারে আছে সেটা দেখো। তাইলে আমরা আমরা যে বে নিয়া সকলা বে নি আ স হ ক লা, এখন দেখো বেনিয়া সকলা, তাহলে হচ্ছে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কোনটা, এখানে আছে যে লালের, তাহলে প্রথমটা ঠিক আছে, এরপরে ইয়েলো, এই যে লাল, আচ্ছা কালার চেঞ্জ করি, এই যে লাল, ঠিক আছে, পরে ইয়েলো, পরে হচ্ছে কি বি মানে হচ্ছে ধর বেগুনি, এরপর তাহলে ঠিক আছে, এরপরেরটাও দেখি, যদিও এরপরে দেখা যাচ্ছে বেগুনি সবচেয়ে বেশি না, তার মানে প্রথমেই বাদ, এরপরে হচ্ছে এটাও বেশি, তার মানে যেগুলো আসে না, হয়তো তোমরা এগুলো নিজেরাই করে নিতে পারবা, আশা করছি তোমরা এগুলো পারবা। এখানেও আবার একটু দেখাই দিই দরকার হলে, এখান থেকে, আচ্ছা এখানে কালার দেখা যায় না, এদিক থেকে এদিকে তরঙ্গ ল্যামডা বেশি, আর এদিক থেকে এদিকে গেলে কি এফ বেশি। আচ্ছা যাক, পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। এখানে দেওয়া আছে কি কোনো চিরের মধ্য দিয়ে আলোক বেঁকে যাওয়ার ঘটনাকে ব্যাখ্যা করা যায় নিচের কোনটার মাধ্যমে, মনে রাখবা আর কোনো চিরের মধ্য দিয়ে যখন আলো যাবে সেটা বেঁকে যাওয়ার ঘটনাকে বলা হয় তরঙ্গ তত্ত্ব, ঠিক আছে, বেঁকে যাওয়ার তরঙ্গ তত্ত্ব বলা হয়। এরপরে কোশ্চেন আমরা যাই, দেখো পরবর্তী কোশ্চেনটা কি আছে, দ্বিচির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দ্বিচির পরীক্ষায় চির দুটির দূরত্ব অর্ধেক, অর্থাৎ চিরের দূরত্ব অর্ধেক দেওয়া আছে, চির থেকে পর্দার দূরত্ব মানে ডি এর মান দ্বিগুণ করা হলে ডোরার প্রস্থ কত হবে 4 গুণ। কারণ কি দেখো এখানে আমরা সূত্র জানি ডিএস সমান 2, এই যে এটা সেটা, এখানে যদি আমরা চিরের দূরত্ব যদি দ্বিগুণ অর্ধেক করি 1/2, এবং হচ্ছে এর পর্দার দূরত্ব 1/2 মানে হচ্ছে এখানে এই যে নিচে হবে 1/2, এটা হচ্ছে 1/2, এবং যদি দূরত্ব দ্বিগুণ করে, দূরত্ব মানে ডি উপরেরটা, তাহলে হচ্ছে ডোরার প্রস্থ মানে ডিএক্স, সেটা কবে হবে, তো 1/2 মানে কি, এটাকে আমি যদি 1/2কে যদি এটা ব্যানেজ করি, অর্থাৎ এই 2টা উপরের দিকে চলে আসবে, তাহলে 2 উপরের দিকে আসলে 2 এর সাথে 2 গুণ হয়ে যাবে 4, তাহলে আমরা বলতে পারবো 4 গুণ। পরবর্তী কোশ্চেনে যাই, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ সৃষ্টির উৎস কোনটা, মনে রাখবা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে গতিশীল চার্জ, কারণ গতিশীলের কারণেই তড়িৎ। আচ্ছা এরপরে যাই, আলোর তরঙ্গের তির্যক, এখানে তির্যক বানানটা ভুল হয়েছে, আচ্ছা তির্যক, আলোর তরঙ্গের তির্যক প্রকৃতি জানা যায় কোনটির মাধ্যমে, আলোর তরঙ্গের তির্যক প্রকৃতি জানা যায় কোন প্রক্রিয়ার মাধ্যমে, সেটা সমবর্তন প্রক্রিয়ার মাধ্যমে। আশা করি তোমরা এগুলা দরকার হলে, তোমার যদি স্পিড না হয় তাহলে স্পিড বাড়াইও দেখতে পারো, 2 স্পিডে, যেভাবে তোমরা নিজেরা পারলে নিজেরাও সুন্দর করে যাবে, আশা করছি এগুলা, আর তোমরা এগুলা শেষ করলে তোমাদের আশা করছি ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে, একটা অধ্যায়ে কী আছে সেটা জানতে পারতেছো। দেখো আমরা পরবর্তী কোশ্চেনে যাই,
দেখো একটি তরঙ্গের দুইটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য, দেখো আমরা এর আগে দশা পার্থক্য দশা পার্থক্য দেওয়া ছিল, এবার পথ পার্থক্য দেওয়া আছে। এবার আমার পথ পার্থক্য দেওয়া আছে, এই পথ পার্থক্য থেকে আমি এবার কি বের করব, দশা পার্থক্য বের করব। এখন দশা পার্থক্য বের করব কিভাবে, সেটা হচ্ছে আমার ওই যে সূত্রটা আমি জানি, সেই সূত্র কোন সূত্রটা, দ্বারা বুঝালাম দশা পার্থক্য, সরি দ্বারা বুঝালাম দশা পার্থক্য, সরি কোনটার মধ্যে চলে আসলাম, ওই পেজে যাই। মানে দশা পার্থক্য, আর হচ্ছে 2 পাই আমরা জানি কি ল্যামডা ইন্টু পথ পার্থক্য প। এখন পর মানটা দেওয়া আছে, তাহলে 2 পাই এরপরে ল্যামডা ইন্টু পথ পার্থক্য দেওয়া আছে π/4। এখন π/4 দেওয়া আছে, এই যে এটা, এই যে এটা সরি পাই না, λ/4 দেওয়া ছিল, এই ল্যামডাটা আমরা কাটা, এখান থেকে 2 যদি এখানে যায় তাহলে 2 থাকে, তাহলে π/2 থাকে, অর্থাৎ 90 ডিগ্রি থাকে। তাহলে এগুলা কাটি অ্যান্সারটা এখানে লিখি। অ্যান্সার যদি এখানেই আসে তাহলে সরি এখানে ল্যামডাটাও থাকবে না, এখানে থাকবে π/2 থাকবে অ্যান্সার, যেটা হচ্ছে এই নাম্বারে অ্যান্সার। আচ্ছা আমরা পরবর্তীতে যাই নাকি, দেখো পরবর্তীতে কী আছে, ইয়াংয়ের দ্বিচির পরীক্ষার পরপর দুইটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব কত। আচ্ছা দুইটি উজ্জ্বল মধ্যবর্তী দূরত্ব যেটা, সেটা এখানে দেওয়া নাই, সেটা হবে এই যে, সেটা হচ্ছে এটা সমান xd/a, অর্থাৎ xd/a যেটা, সেটাই হচ্ছে মূলত হচ্ছে ল্যামডা d/a যেটা, ল্যামডা d/a যেটা, সেটাই হচ্ছে মূলত, আমি সুন্দর করে লেখা দিই, সেটা হচ্ছে কি ল্যামডা d/a যেটা, সেটা হচ্ছে দুইটি ডোরার মধ্যবর্তী পথ পার্থক্য, সরি মধ্যবর্তী দূরত্বের সূত্র। এরপর আমরা যাই পরবর্তী কোশ্চেনে যাই। নিম্নের কোন ক্যালাসটি দত্ত প্রতিসারক, সেটা হচ্ছে ক্যালাস, সেটা কোয়ার্টেজ, এগুলো আগে অ্যাডমিশনে আসতো বেশিরভাগই। এরপরে হচ্ছে দেখো একটি তরঙ্গের দুইটির মধ্যে দশা পার্থক্য π/2, এটা তোমার জন্য SW দেওয়া আছে, SW করে নিবা এটা, অর্থাৎ তুমি নিজে এটা বের করবা, অ্যান্সারও দেওয়া আছে। পরবর্তী যায় কোন তরঙ্গটির পোলারায়ন সম্ভব নয়, অর্থাৎ কোনটার পোলারায়ন সম্ভব নয়, এটা অনেক সময় আসে। এটা হচ্ছে একটা স্টার দেওয়া কোশ্চেন, যেটা হচ্ছে তো শব্দ তরঙ্গের ক্ষেত্রে কি সম্ভব নয়, শব্দ তরঙ্গের ক্ষেত্রে তোমাদের পোলারায়ন সম্ভব নয়। পরবর্তী যায় হাইগেন্সের আলোক তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় কোনটি, সেটা হাইজেনের ব্যাখ্যা করা যায়, ব্যতিচারও করা যায়, প্রতিফলন প্রতিসরণ তিনোটাই করা যায়। পরবর্তী কোশ্চেনগুলোতে আমরা যাই, এগুলো আমাদের তেমন লাগবে না ব্যতিচারের ক্ষেত্রে, এগুলো তোমরা একটু দেখে নিবা, যেগুলো হচ্ছে 2 নম্বরের, এগুলো একটু তোমরা দেখে নিবা, এটা করার দরকার নাই। এই যে কোশ্চেনগুলো যেগুলো ক্রস চিহ্ন দেওয়া আছে সেগুলো তোমাদের করার দরকার নেই, কারণ কেন, এগুলোর সূত্রগুলো একটু মানে দেখবা, যেগুলো আমরা আগেও দেখাই দিয়েছি, এগুলো একটু তোমাদের লাগবে কি ক্যালকুলেটার, নিজের কোনটি প্রকার, আচ্ছা তরঙ্গটি নিজের কোন প্রকার এটা। আচ্ছা এবার আমরা আসল অধ্যায়ে চলে যাই, যেটা আমাদের অষ্টম অধ্যায় আছে। অষ্টম অধ্যায়ে আমাদের কি আছে, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এটাই অধ্যায় আমরা দেখব। তো যে শুরু করি। এখন দেখো এখানে হচ্ছে কি, সরি 0.8 সি মানে হচ্ছে এখানে আলোর বেগটা বোঝাইছে, আলোর বেগে গতিশীল একটি রকেটের অবস্থার দৈর্ঘ্যের স্থির দৈর্ঘ্য, 0.8 বেগে গতিশীল একটি রকেটের অবস্থায় স্থির দৈর্ঘ্য কত, স্থির দৈর্ঘ্য বের করতে বলছে তোমার। এখান থেকে তোমার এই যে রকেটের সূত্রগুলো, আমরা যে সূত্রগুলো দেখছি, উপরে হচ্ছে তোমার থাকবে √1 - b/c², এগুলোর মধ্যে তুমি হচ্ছে এখানে তোমার বেগের মানটা দেওয়া আছে, এই বেগের মান 0.8 দেওয়া আছে, সেখান থেকে তোমাদের এল এর মানটা বের করতে বলছে, অর্থাৎ তোমার উপরে যে এলটা বা সামনে যে এলটা দৈর্ঘ্যের ক্ষেত্রে বলছে, যেহেতু দৈর্ঘ্যের যে সূত্রটা, সেই সূত্রটা, তাহলে দৈর্ঘ্যের সূত্রটা খাটাই দিলেই তোমরা এখান থেকে ম্যাথ পেয়ে যাবে। এরপরে দেখো এখানে হচ্ছে আমাদের একটি রকেট কত দূরত্বে চললে এর দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের 1/4 হবে, অর্থাৎ এখানে দৈর্ঘ্যের মান দেওয়া আছে তোমার, যেটা হচ্ছে L0/L, এখানে যদি তুমি আদি দৈর্ঘ্যের 1/4 মানে কি, এটার স্কোয়ার করলেও 4 স্কোয়ার করলে 16 হয়ে যায়, 4 স্কোয়ার করলে 16, সেটারে তুমি যদি 1 মাইনাস এই যে √1 - 1/16 এই যে বাইরের সি, সেটা দ্বারা গুণ করা, তাহলে তুমি পেয়ে যাবে এটা অ্যান্সার। এই অধ্যায় থেকে তোমার একটু ট্রিকি কোশ্চেনগুলো আসে, যেমন এই কোশ্চেনটা দেখো, এটা ল্যামডার সাথে এটার সম্পর্কে, এই সূত্রটা হচ্ছে হিস্টনে দিছে, এটা হিস্টনের। এর পরবর্তীতে যাও, 2 AMU সমান কত, মনে রাখবা 1 AM সমান, মনে রাখবা 1, আমি এখানে কেটে দিই 931, দেখো এখানে মনে রাখবে 1 MU সমান 931, ঠিক আছে, MEB, তাহলে 2 MU সমান হচ্ছে এটার সাথে 2 দ্বারা 931 গুণ করে, যেটা বাবা সেটা অ্যান্সার। পরবর্তীতে যাই,
1.5 ইলেকট্রোভোল্ট কার্যপেক্ষক, এটা কার্যপেক্ষকের মানটা দেওয়া আছে তোমার। এই যে কার্যপেক্ষকের মানটা বিশিষ্ট একটি বেতার দৈর্ঘ্যের এবং 3 ভোল্টের শক্তির মানটা ই এর মানটা দেওয়া আছে। শক্তির সময় একটি প্রোটন আপতিত হলে নির্গত আলোর ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত হবে। অর্থাৎ এখান থেকে ওই যে গতিশক্তির যে সূত্রটা, এই যে ই ইকুয়াল টু হচ্ছে তোমার কম্পাঙ্ক কার্যপেক্ষক প্লাস হচ্ছে ই ম্যাক্সের দিয়ে এখান থেকে যেহেতু দুইটার মান দেওয়া আছে, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3 দেওয়া আছে, আর এটা 1.5। এটারে যদি এই পাশে যদি এই যে এটা যদি এই পাশে আনো বিয়োগ চিহ্ন হয়ে যায়, ই ম্যাক্সটা পেয়ে যাবো, যেটা 3 থেকে 1.5 গেলে কত থাকে, 1.5 গেলে 1.5 অ্যান্সার থাকে। পরবর্তীতে যাই, দেখো একটি কণার অবস্থান ও ভরবেগ একই সাথে জানা অসম্ভব, এটা কে বলছে, হাইজেনবার্গ বলছে। এটা তোমরা এটা কেমিস্ট্রিতেও দেখে আসছো। এরপরে দেখো পরবর্তী কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা দেখো, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ কি। মানে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি হচ্ছে, আমরা প্রথমে দেখবা ভরবেগ, এই যে ভরবেগ সমান ইকুয়াল টু h/λ। এখন যদি তোমার হচ্ছে মাঝে মধ্যে এটা এখানে থাকতে পারে, মাঝে মধ্যে এখানে থাকতে পারে, যেমন এখানে আছে কি, আমি এখানে সুন্দর করে লিখি, সেটা কি দেওয়া থাকতে পারে, পি, সেটা হচ্ছে কি h/λ। এখানে মাঝে মধ্যে ল্যামডাটা এখানে থাকতে পারে, এরপরে এইচ, সেটা কি থাকতে পারে, পিটা থাকতে পারে, শেষ। এই দুই যে কোনো একটা, এটাই হচ্ছে ডি ব্রগলির সমীকরণ তরঙ্গ দৈর্ঘ্যের। এরপরে প্লুটোনের তরঙ্গ দৈর্ঘ্য যদি এত অ্যাস্ট্রম তার শক্তি হয়, প্লুটোন তরঙ্গ দৈর্ঘ্য এত অ্যাস্ট্রম হলে শক্তি কত, অর্থাৎ এটার সাথে তুমি গুণ করে দিবা, গুণ করলেই তুমি অ্যান্সার পাবা, অর্থাৎ এখান থেকে গুণ করো এবং ভাগ করতে হবে। এটা একটু ঠিকই কোশ্চেন, এগুলো যদি তোমাদের তেমন আসে না, যদিও আমি তোমাদের দেখাই দিব, যদি তোমাদের মনে হয় যে এগুলো তোমাদের সূত্রগুলো দেখার জন্য, তাহলে তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানাবা। আমি তোমাদের ওই যে আরেকটা যেটা ক্লাস আসবে সেটার মধ্যে এই কোশ্চেনগুলো জুড়িয়ে দিব, যেন তোমরা পারো। তোমরা যদি প্রয়োজন হয় আমাদেরকে জানাবা অবশ্যই। এর পরবর্তীতে আমরা যাই, আলোর তরঙ্গ দৈর্ঘ্য আলোর তরঙ্গ দৈর্ঘ্য এত দেওয়া আছে, ই শক্তি দেওয়া আছে, সম্পর্ক কি হচ্ছে এখানে দেখো, এই যে ই ইকুয়াল টু, আচ্ছা আমরা এটা তোমাদের প্রথম থেকে দেখাই, যেমন শক্তির সাথে এটা দেওয়া ছিল আমাদের কি, আমি তোমাদেরকে ই ইকুয়াল টু এফ সি এফ এইচ দেওয়া ছিল, ঠিক আছে। এফ সমান আমরা কি যে পারি, c/λ, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যর সমান, তো এইচের জায়গায় তাহলে এইচ c/λ আমরা লিখতে পারি, এটাই দেওয়া আছে। তোমরা এটা দিয়ে অনেক ম্যাথ কেমিস্ট্রিতে করছো, গুণগত রসায়নে। এক্স রে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য যদি 3 অ্যাস্ট্রম হয় তবে এর কম্পাঙ্ক কত। দেখো অ্যাস্ট্রম দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 3 অ্যাস্ট্রম, এবং হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্যর মান দেওয়া আছে, তাহলে তার কি বের করতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এবং কম্পাঙ্ক বের করতে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য তোমরা কি জানো, কম্পাঙ্ক সমান এফ ইকুয়াল টু c/λ, তাহলে ল্যামডার মান 3, আর অ্যাস্ট্রম মানে কি 3 × 10⁻10। আর এখানে আছে, আচ্ছা এটা আমি হাতে কলমে তোমাদেরকে দেখাই দিই, যদি তোমাদের সমস্যা হয় তাহলেও দেখাই দিই। তাহলে হচ্ছে কি এফ বের করতে হবে, তাহলে তুমি জানো কি c/λ, ল্যামডার মান কত দাও, আলোর বেগ জানো কি 3 × 10⁸, আর এটার মান জানো কি 3 দেওয়া আছে, অ্যাস্ট্রম হচ্ছে 10⁻10। এখন হচ্ছে 3 কাটা, ঠিক আছে, 3 কাটা, তাহলে এটা কাটা গেল। এরপরে থাকে 10⁻, যেটা হচ্ছে তুমি এই যে 10⁻, সেটা উপরে চলে গেলে সেটা আসবে কি 10⁻10 × 10⁸, তাহলে 18, তাহলে হার্টস। এটা পরে যোগ করো, তাহলে 18 হয়, হার্টস হয়, যেহেতু লগের ক্ষেত্রে যেগুলো পড়ে আসছে। পরবর্তীতে যাও, নির্বৃত্ত বেগ বি, ইলেকট্রনের বেগ বি এর মধ্যে সম্পর্ক কী, অর্থাৎ হাফ mv² এবং ইলেকট্রনের যে বেগ ই বি, সেটার মধ্যে তোমার হচ্ছে বেগের সম্পর্ক আনবা, সেটা কি হাফ mv², এখান থেকে ওইটারে এদিকে নিবা, b² ইকুয়াল টু আসবে 2 EB, স্কোয়ারটা হবে না, এখানে স্কোয়ারটা হবে না, কারণ স্কোয়ার √ হয়ে গেছে, তাহলে হবে √2 EB/m। এটা হচ্ছে আমি লিখে দিই দরকার হলে সুন্দর করে, যেহেতু আমাদের আগের স্লাইড, 1/2 mv² ইকুয়াল টু EB। তো EB এখান থেকে বেগ বের করতে হবে তোমাকে, ইলেকট্রনের এটা হচ্ছে এটার নির্বৃত্ত বেগ তোমার, তাহলে এখান থেকে তাহলে b² ইকুয়াল টু তুমি লিখতে পারো কি 2 EB, 2টা ওইদিকে এদিকে বাঘ আছে, ওইদিকে গুণ হয়ে যাবে EB, এরপরে হচ্ছে এমটা নিচে স্কোয়ারটা √ হয়ে যাবে, এদিকে আনলে যে স্কোয়ারটা এখান থেকে কাটা, স্কোয়ারটা ওইদিকে গিয়ে কী হবে, এখানে √ হয়ে যাবে, শেষ অ্যান্সার এটাই। পরবর্তী দেখো, মাইকেলসন মলির পরীক্ষায় ব্যতিচারের নকশার অপসারণের পরিমাপের রাশিমালা কোনটি, সেটা হচ্ছে n ইকুয়াল টু 2db² c² পাই। এটা একটু দেখো, এটা এত গুরুত্বপূর্ণ না, তাও একটু দেখে নিও।
এরপরে দেখো হাইজেনবার্গের অনিচ্ছা নীতির সূত্রটা কোনটা, সেটা অনিচ্ছা নীতি কোনটা পড়ে, এটা হচ্ছে 1 নম্বরটা এবং হচ্ছে তোমাদের 3 নম্বরটার মধ্যে পড়ে, এগুলো একটু দেখে নিবা। হ্যাঁ, ফটোগ্রাফের ক্রিয়া, অবশ্যই ফটোগ্রাফের ক্রিয়াটা একটু দেখে নিবা, যেগুলো হচ্ছে তোমাদের ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা দেখার চেষ্টা করছি। এখানে হচ্ছে কি, এরপরে হচ্ছে কি, এটা হচ্ছে কি, এত অ্যাস্ট্রম তরঙ্গদৈর্ঘ্য প্লুটোন সোডিয়াম পাতে আপতিত হলে সোডিয়াম শোষণের তরঙ্গদৈর্ঘ্য এত, এগুলো তোমরা একটু প্লুটোনের শক্তি যেগুলো আমরা করেছি সেগুলাই সোডিয়ামের কার্যবেক্ষক, এটা মুখস্থর পড়ে, এটা মনে রাখতে পারো, এটা মুখস্থ। এরপরে দেখবা এগুলা এক গুচ্ছ আলোক এক গুচ্ছ এক্স রশ্মি প্লুটোনের কম্পাঙ্ক এত হলে উদ্দীপকে উল্লিখিত প্লুটোনের শক্তিগত, আমরা আমরা পড়ছি না, কি আরও আগে দেখালাম না, H/F। তো এখানে যদি তোমার কম্পাঙ্ক এফ এর মান দেওয়া আছে, এইচ এর মান তোমার জানা, তাহলে তুমি এখান থেকে কি বের করতে পারবা না, এখান থেকে গুণ করলেই তো তোমার প্রোটনের শক্তিটা পেয়ে যাইতেছো। আর যদি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলা হয়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবে C/F লিখবা, C/λ, সেখান থেকে মান বের করবা, তাইলে অ্যান্সার হয়ে যায়। এগুলো সূত্রগুলো দেখা দিতেছি, কোচিং তোমাদের কোশ্চেন এখানে একটু ক্যালকুলেটারও সলভিংও আছে, যেটার কারণে তোমরা এগুলো একটু টার্প লাগতে পারো, তুমি মান এমনভাবে দিবে যেন তোমরা পারো। চলো আমরা পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অর্থাৎ নবম অধ্যায় নিয়ে এবার আলোচনা শুরু করি আমাদের আজকে। দেখো আমরা এবার নবম অধ্যায়ের দেখি কী কী আছে। সবচেয়ে কম বেদনযোগ্যতা সম্পূর্ণ রাশি কোনটি, মনে রাখবে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, সেটা আলফা। এরপরে দেখো 1 m, ওইটা দেখাইলাম একটু আগে, 1 AMU সমান হচ্ছে 9 m মাইক্রো ইলেকট্রোভোল্ট। এরপরে 10 কিলোগ্রাম বরের পদার্থ হতে কী পরিমাপ শক্তি উৎপন্ন হয়, সেটা হচ্ছে 10 কিলোগ্রামের থেকে কত উৎপন্ন হয়, কিলোগ্রাম থেকে কিলোগ্রাম থেকে এখান থেকে বরের পদার্থ থেকে শক্তি উৎপাদন যে সূত্রটা, সেটা দিয়ে তুমি যদি ইউজ করো তাহলে তুমি অবশ্যই সেটা পেয়ে যাবে। দেখো কিভাবে, কি mv², mc², সি এর মান আলোর বেগ, যেটা হচ্ছে 9 হয়ে যাবে এখানে, এটার কারণে 8 আসছিল 16 হয়ে যাবে। এরপরে m মানে 10 গ্রাম দেওয়া আছে, এই 10টা উপরে চলে গেলে কত হবে, 16 একে 17, তাহলে 9, এই যে এখানে অ্যান্সার হয়ে যাবে কি 9 × 10⁻7, 10 টু দি পাওয়ার 17। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যাই, এত থেকে এই যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখান থেকে বলছে কি 232 আর 89 এক্স দেওয়া আছে, সেটা থেকে তোমার হচ্ছে কি ওয়াইতে পরিণত হয়েছে কত 232, ঠিকই আছে, উপরেরটা ঠিক আছে, নিচেরটা জেড তোমার জানা নাই, কিন্তু এখান থেকে একটা বিটা রশ্মি নির্গত হয়েছে। এখন বিটা রশ্মি নির্গত হলে তোমার বলছে কি জেডের যে জেডটা সেটা কত। এখন বিটা তুমি কি জানো, বিটা হচ্ছে তুমি জানো যে বিটা হচ্ছে কি, বিটা আগে সংকেতটা দেখো, বিটা হচ্ছে এইভাবে থাকে -1 এখানে, তাইলে বিটা -1 তোমার, তাইলে এই যে 89 সাথে যেহেতু মাইনাস আছে এখানের ক্ষেত্রে যোগ করতে হবে, তাইলে 90, অর্থাৎ এটার ক্ষেত্রে 90 ছিল, যেটার ক্ষেত্রে 90টা ছিল। এটা কীভাবে তাও একটা দেখাই দিই তোমাদের, আমরা যদি অনেকে হয়তো নতুন দেখতে, এখানে 89টা আছে আর এখানে জেড তোমার জানা নাই, আর বিটা যেটা তোমার এটা হচ্ছে জেডের ক্ষেত্রে নিচেরটা তোমার জেড, এটা তো এক্ষেত্রে দেখতে হবে, তার মানে হচ্ছে এখানে বিটার ক্ষেত্রে -1 আছে, তাহলে এই -1, এখন এই -1 যদি এদিকে চলে আসে তাহলে এসে কত হবে 89 + 1, তাহলে কত 90, এভাবে। কিন্তু আবার যদি বরের চাইতো, এখানে ধরো আমি আবার বলে দিই, আরেকটা বলি, এখানে ধরো যদি তোমার এখানে কী ছিল, এখানে জেডের ওয়াইয়ের উপরে যে জেড এটা নাই, তাহলে তোমার এটা নির্ণয় করতে বললো, তাহলে তুমি 232 দিবা, ওই পারে তোমার যেটা জানা নাই, ধরো এটাকে m ধরো জানা নাই, এবং বিটারটার উপরের ক্ষেত্রে 0 থাকে, তাইলে এটা 0 থাকে আর নিচে এটা থাকে -1, তার মানে 232, সরি একটু সমস্যা হয়েছে, 1 মিনিট ঠিক হয়ে যাবে আশা করছি এখনই। দেখো এরপরে তাহলে কি এখান থেকে এটা কাটি, এখানে দেখো এই 232, এখানে এখানে 0, তাহলে তোমার যেটা খরচে হয় নাই 232, একটু সমস্যা করতেছে, আশা করি ঠিক হয়ে যাবে স্লাইডটা। হ্যাঁ দেখো এখানে এবার হচ্ছে তোমার 232, ছিল, ওইটা থেকে তুমি এখানে যেহেতু এখানে 0 আছে, এখানে 0 তোমার, তাহলে 232 থাকবে এর মান। পরবর্তী কোশ্চেনে আমরা যাই, 1 গ্রাম বরকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করলে শক্তির মোট পরিমাপ কত হবে, সেটা হচ্ছে তোমার গ্রাম থেকে কেজি নিবা, কেজির করলেই তুমি পেয়ে যাবা m², অর্থাৎ এটাকে 1কে যদি তুমি এই যে 1 গ্রামকে 1000 দ্বারা ভাগ করো, সেটা আসবে কি 0.001, আর c², এই যে c² এইভাবে রাখছি। পরবর্তীতে যাই আমরা,
নিচের কোন নিউক্লিয়াসের ইলেকট্রন ও প্रोटॉन নিচের কোন নিউক্লিয়াসে নিউট্রন ও প্रोटॉনের সংখ্যা সমান নিউট্রন এবং প্रोटॉনের সংখ্যা সমান হচ্ছে নিউট্রন এবং প্रोटॉনের সংখ্যা হিলিয়ামের মধ্যে সমান পরবর্তী যাই হাইড্রোজেন পরমাণুর প্রথম উত্তেজিত ও দ্বিতীয় উত্তেজিত কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত কক্ষপথের এগুলো হচ্ছে 1.4 এগুলো তোমরা কিন্তু দেখছো এটা কি এটা হচ্ছে 1.4 আছে এগুলো দেখাবো আজান যেহেতু দিতে আসে আমরা আজানের পরবর্তী একটু পরেই আবার ক্লাসটা নিতেছি কোশ্চেনটা দেখি এখানে বলা আছে কি সোডিয়াম এখানে দেওয়া আছে 11 সোডিয়াম দেওয়া আছে এবং 23 দেওয়া আছে বলছে কি এই পরমাণুতে নিউক্লিয়ন সংখ্যাটা কি এই নিউক্লিয়ন সংখ্যা দিয়ে অনেকে ভাবতে পারো যে নিউটন সংখ্যা এই উত্তেজনার ঠেলায় তোমরা 11 এবং 23 থেকে বিয়োগ করে যেটা পাবে সেটা বসাই দিবা অর্থাৎ 12 বসাই দিবা কিন্তু না এই নিউক্লিয়নটার সংখ্যাটা হচ্ছে ভর সংখ্যা বলা হয়েছে তাহলে সোডিয়ামের ভর সংখ্যা কত উপরে যেটা মানে জেড যেটা সেটা হচ্ছে 23 অর্থাৎ এর ভর সংখ্যাটা হচ্ছে 23 অর্থাৎ নিউক্লিয়ন আছে কয়টি 23টি এখানে এরপরে যাই আমরা কোশ্চেন এখানে চিত্রে দেওয়া আছে যেটা প্रोटॉन সংখ্যা বের করতে বলা হয়েছে প্লুটোডিয়ামের প্रोटॉन সংখ্যা বের করতে বলছে অর্থাৎ হচ্ছে তোমার আগের মতো চিত্রটা ব্যাখ্যা করতে হবে দেখো ভর সংখ্যা চাইছে সরি প্रोटॉन সংখ্যা চাইছে প্লুটোডিয়ামের তাহলে দেখো এখানে হচ্ছে কত দেওয়া আছে 92 ইউরেনিয়ামের দেওয়া আছে কত 92 এরপরে এখান থেকে তোমার হচ্ছে থিওরিয়ামে গেছে এখানে আলফা অর্থাৎ আলফা মানে কি হচ্ছে হিলিয়াম আলফাটাই হচ্ছে হিলিয়াম তাহলে হিলিয়ামের ক্ষেত্রে হচ্ছে 2 এবং উপরে হচ্ছে 4 তাহলে এখান থেকে 92 থেকে 2 যাবে অর্থাৎ দুইটা মাইনাস হবে মাইনাস হলে থাকে এখানে থাকে 90 এরপরে থোরিয়ামে থাকে 90 এর পরে প্লুটোনিয়াম যেটা হচ্ছে তোমার হচ্ছে কতটা থাকে তবে এখানে 90 এরপরে বিটা রশ্মি নির্গত হয়েছে বিটার ক্ষেত্রে কি হয় মাইনাস বিটা হচ্ছে কি বিটা উপরে ও ও 0 নিচে হচ্ছে -1 আর -1 এই 90 এর সাথে কি হয়ে যাবে +1 তার মানে 91টি এখানে আর যদি না বুঝতে পারে এগুলো আমাকে আবার বলবা আমি আবার বলে দিব তার কারণে আবার তোমাকে এখানে বলে দিই তোমাদের সেটা হচ্ছে দেখো ইউরেনিয়ামের আছে 90 এরপর এখান থেকে আলফা নির্গত হয়েছে আলফা নির্গত হওয়া মানে কি হচ্ছে দুইটা হচ্ছে প্रोटॉन এবং চারটা হচ্ছে ভর সংখ্যা নির্গত হয়ে যায় তাহলে प्रोटॉन আমরা হিসাব করতেছি আমাদের ভর সংখ্যার হিসাব দরকার নাই তার মানে এখানে বিটা আলফা নির্গত হয়েছে মানে দুইটা কমে গেছে মানে এই 92 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে 90 থাকে এর ক্ষেত্রে प्रोटॉन সংখ্যা 90 এরপরে এখান থেকে তোমার বিটা রশ্মি নির্গত হয়েছে তারপর বিটা মানে -1 যেটা -1 মানে কি +1 অর্থাৎ এই 90 এর সাথে -1 মানে +1 যোগ করতে হবে অর্থাৎ 91টি তোমার হচ্ছে পরবর্তীতে প্লুটোডিয়ামের प्रोटॉन সংখ্যা আমরা ভর সংখ্যা এখানে হিসাব করিনি আমরা শুধু কি হিসাব করছি এখানে আমরা হিসাব করছি সেটা হচ্ছে কি এখান থেকে দুইটা যায় 90 থাকে এবং একটা যোগ হয় সরি 90 থাকে সরি এখানে হচ্ছে একটা 90 থাকে এবং একটা যোগ হয় 91 অ্যান্সার আচ্ছা এর পরবর্তীতে যাই আমরা বোরের পরমাণু মডেলের স্বীকার্য অনুসারে কোনো পরমাণুর ইলেকট্রনের কৌণিক বানান ভুল হয়েছে কৌণিক ভরবেগ এল হলে নিচের কোনটি সঠিক আমরা জানি কি কৌণিক বেগের এম বি আর ইকুয়াল টু উপরে হচ্ছে এন এইচ এবং 2 পাই এটা তো আমরা সূত্র জানি এখানে এল যদি বের করতে বলে তোমাকে তাহলে বের করতে পারবা এটা কোনো সমস্যাই না এরপরে দেখো আমরা এরপরে যাই এরপরে সূত্রটা কি সেটা হচ্ছে দেখো হাইড্রোজেন পরমাণুর ভূমির স্তরে শক্তি কত হাইড্রোজেন পরমাণুতে ভূমি স্তরে হচ্ছে প্রথম স্তরে শক্তিটা হচ্ছে কত -13.6 এরপরে দেখো পরবর্তী যাই কোনো তেজস্ক্রিয় মৌলের অধ্যায়ু দেওয়া আছে 10 দিন উক্ত মৌলের 75% যদি তোমার ক্ষয় হয়ে যায় ক্ষয় হতে কত সময় লাগবে এখানে তোমার টি বের করতে হবে অর্থাৎ হচ্ছে অধ্যায়ু দেওয়া আছে 10 দিন এবং হচ্ছে এখান থেকে তোমার খরচ হয়েছে কয়েক দিন এটা একটা সূত্র আছে দেখো আমার হচ্ছে কি আমি এখানে 25% আমার হচ্ছে অর্ধেক খরচ হতে আমার খরচে কত অর্ধেক খরচ হতে আচ্ছা এটা 10 এরপরে দেখো আমরা এটা দিয়া এভাবে আঁকবো আমার অর্ধেক খরচ হতে দেখো অর্ধেক খরচ হইতে আমার লাগে 10 দিন তাহলে 1/4 খরচ হইতে আমার লাগবে কত 20 দিন তার মানে হচ্ছে কি 1/8 এটা মানে হচ্ছে 75% আমার হচ্ছে আর কত 75% 20 দিন এটা আমার সময় লাগবে দেখো অর্ধায়ু যদি 10 দিন হয় উক্ত মোলের 75% ক্ষয় হতে সময় কত লাগবে সেটা লাগবে তোমার 100 ভাগের মধ্যে তোমার 4 ভাগে যদি খরচ হয়ে যায় 5 ভাগের মধ্যে অর্থাৎ 25 যদি 25 25 25 3 25 75 তো এটা আর কি তো এখান থেকে তোমরা এভাবে এইগুলা থেকে এছাড়া যে সূত্রটা আছে সেই সূত্র দ্বারাও তোমরা কিন্তু এটার ম্যাথটা করতে পারবা যারা সূত্রটাও পারো তোমরা তাইলে সূত্র দিও এই ম্যাথটা করতে পারবে যদি চাও এরপর আমরা পরবর্তীতে যাই রেডিয়ামের গড় আয়ু এবং অধ্যায়ুর অনুপাত কত মনে রাখবা রেডিয়ামের গড় আয়ু এবং অধ্যায়ুর অনুপাত হচ্ছে 1.44 মানে হচ্ছে কি তুমি যদি লন টুরে করো অনুপাত করো সেটার মান পেয়ে যাবা তোমরা
এরপরে যাই, এটা তুমি SW করে নিও, অর্থাৎ হচ্ছে প্रोटॉन ও নিউটনের সংখ্যা কত, নিচের কোন নিউক্লিয়াসে प्रोटॉन ও নিউটন সংখ্যা সমান সেটা দেখবে। দুর্বল নিউক্লিয় বল সৃষ্টি হয় কোথায়, সেটাও তোমাদের SW। এরপরে শিকার্য অনুযায়ী এটা কিছুক্ষণ আগে আমরা দেখেছি, এগুলো আমাদের তেমন করা লাগবে না এগুলো। এটা ভেরি ইম্পর্টেন্ট। চুম্বক ক্ষেত্রে দ্বারা বিচ্যুত হয় না কোনটি, চুম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুতি, হ্যাঁ কোনটা দ্বারা কি বিচ্যুতি হয় না, কোনটা দ্বারা বিচ্যুতি হয়, এগুলো একটু দেখে নিবা। যেমন চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় কোনটা, হয় না কোনটা, যেমন আলফা এক্স রে এবং হচ্ছে গামা চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। এরপরে কোশ্চেন যাই সরি, এরপরে এক্স রে হলো, এক্স রেটা কি, এগুলো বই থেকে পড়ে নিবা, এগুলোর পার্থক্য, কারণ এখানে অল্প কটা দেওয়া আছে, তোমার অন্যগুলোও আসতে পারে। এক্স রে হলো কি, যেমন তড়িৎক্ষেত্র, চৌম্বকীয় তরঙ্গ এবং হচ্ছে এটা 10⁻12 মিটার থেকে 10⁻8 সীমার তরঙ্গ দৈর্ঘ্য। তো এই বাকিগুলো তোমরা পড়ে নিবা এগুলো তোমরা পারবা। এগুলো দিয়ে একই তরঙ্গ ধরে আলোক রশ্মি বর্ণালী কোন অংশে অবস্থিত, অতিবেগুনি রশ্মি আলোক রশ্মি একটি 30 গ্যাস নমুনার ভর যদি 10 গ্রাম হয়, অধ্যায়ও 5 দিন, এগুলো সমস্যা নেই, এগুলো হচ্ছে 75% ক্ষতি। এবার আমরা সেমিকন্ডাক্টরে চলে আসি আমাদের 10ম অধ্যায়ের মধ্যে। তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবা। এরপরে যাই 10ম অধ্যায় আমাদের সেমিকন্ডাক্টর, যেটা হচ্ছে কি একটি ট্রানজিস্টরের কমন এমিটর বিন্যাসের ক্ষেত্রে প্রবাহ লাভ অর্থাৎ বিটা এর জন্য কোনটি সঠিক, অর্থাৎ বিটার জন্য সঠিক হচ্ছে মনে বিটার মানটা 1-এর চেয়ে বড় হয়। এরপরে দেখো পরেরটা, হেক্সাডেসিমেলের সংখ্যা পদ্ধতি ভিত্তিগত 16, এটা তো তোমরা সবাই জানো। হেক্সাডেসিমেল দশমিকেতে 10, এরপরে হচ্ছে বাইনারিতে 2, অক্টালে 8, এগুলো সবাই জানো তোমরা, এগুলো দেখবে। এরপরে পরবর্তীতে যাই, এরপর আমরা দেখি এটা, আচ্ছা এটা তো দেখলাম। এরপরে দেখো 99কে যদি তোমরা হেক্সাডেসিমালের পরের সংখ্যা কত, এটা পরের সংখ্যা তোমরা 1 দ্বারা যোগ করবা, মনে করে রাখবা এই যে এখানে 1 যোগ করবা, তবে এই যোগটা কিসের হবে, হেক্সাডেসিমেলের যোগ। এখন যদি বলো ভাইয়া হেক্সাডেসিমেলের যোগ না পারি, তাহলে তো অবাক কাণ্ড। হেক্সাডেসিমেলের যোগ কীভাবে করবা, 9-1 কত হয় 10, আর হেক্সাডেসিমেলের 10কে কী দ্বারা প্রকাশ করা, এ দ্বারা, তাইলে এই লেখো, আর হচ্ছে এ 9 বসে গেছে, তাইলে হচ্ছে কত হয়, পরের সংখ্যা হচ্ছে 16, তাহলে 9 হেক্সাডেসিমেলের 16, তাইলে এটা অ্যান্সার। আবার যদি তোমাদেরকে আমি বলে দিই, যদি সমস্যা হয়, দেখো যদি বলছে কি 99 এর পরের সংখ্যা কত, তবে সেটা হেক্সাডেসিমেলে, তার মানে তখন কি করবা, 99-এর সাথে 1 যোগ করবা, 99-এর সাথে কি করবা, 1 যোগ করবা। সেটা কিভাবে 1 যোগ করবা, দেখো একটু সমস্যা দিতে আছে, আচ্ছা 1 যোগ করবা 99-এর সাথে, এরপরে আমরা পরের স্লাইডটা যাই। 99-এর সাথে 1 যোগ করবা, সেটা 1 যোগ করবা হেক্সাডেসিমেলের যোগ। হেক্সাডেসিমেলের যোগ কীভাবে, 9-1 কত 10, তবে হেক্সাডেসিমেলে 10 বলতে কোনো সংখ্যা নাই, 10কে প্রকাশ করা এ দ্বারা, তাহলে এ লিখবা, আর 9-এর জায়গায় বসবো, তাহলে এটা হচ্ছে এটা হেক্সাডেসিমেলের পরের সংখ্যা। এটা যদি বলতো অন্যটা, তাহলে যদি পূর্বের সংখ্যা বলতো, তাহলে 1 বিয়োগ করতে, হেক্সাডেসিমেলের বিয়োগ করতে। হ্যাঁ, ডেসিমেলের সংখ্যা পদ্ধতিতে জিনিস কত এটা জানো, ডেসিমেল বা দশমিক একই কথা, ডেসিমেল এবং দশমিক একই কথা, দশমিক। পরবর্তীতে যে আমরা দ্বিমুখী বায়াস প্রদান করা হয় কোন জাংশনে, মনে রাখবা দ্বি বায়াস হয় নিঃসরণ ও জাংশনে, নিঃসরণ এবং সংরাক্ষকের মধ্যে। এরপরে যাই, নিচের কোন ডিভাইস এসিকে ডিসিতে রূপান্তর করে, ডিসিতে রূপান্তর, এসি থেকে ডিসিতে রূপান্তর করে কোনটি, সেটা হচ্ছে তোমাদের ভোল্টমিটার। পরে যাই, কোন গেটে সকল ইনপুট 1 হলে আউটপুট তোমার হচ্ছে 1 হয়, সকল ইনপুট যদি 1 দাও আউটপুটও 1 পাবা, সেটা অ্যান্ড গেটের মধ্যে। ডায়োড সাধারণত কী কাজে ব্যবহৃত হয়, মনে রাখবা ডায়োডটা ব্যবহৃত হয় রেকটিফায়ারের ক্ষেত্রে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে যে পদ্ধতি পরবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে পরিবর্তন করা হয় তাকে কি বলা হয়, একমুখীকরণ। এরপরে সাধারণত নিঃসারক বর্তনীতে অন্তর্গামী এবং বহিগামী সিগন্যালের দশা পার্থক্য কত, মনে রাখবা অন্তর্গামী এবং বহিগামীর সিগন্যালের দশা পার্থক্য 180 ডিগ্রি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বাইনারি সংখ্যা এত এর ডেসিমেল নাম্বার কত, অর্থাৎ এটাকে ডেসিমেলে রূপান্তর করবা, ডেসিমেল মানে কত 10 ভিত্তিতে, অর্থাৎ এটাকে ডেসিমেলে রূপান্তর করা তোমরা বাইনারি সংখ্যাগুলো, এগুলো ডেসিমেলে কীভাবে রূপান্তর করতে হয় বাইনারি সংখ্যা থেকে, ওই যে কীভাবে করবা, এই যে 1 আছে, এই যে কত আছে, আচ্ছা আমি কোশ্চেনটায় যাই আগে, কোশ্চেনটাকে চলে গেছে কই, আচ্ছা কোশ্চেনটাই তো হারিয়ে গেল, শেষ দিকে আমরা চলে আসছি প্রায়, এটা তাহলে হচ্ছে এখান থেকে এই যে 1 ইন্টু, যেহেতু নিতে আসে বাইনারি 2, এরপরে 0 না
একটা এখানে কয়টা আসছে, মোট আছে কয়টা, 2টা 4টা 5টা, তাইলে একটা কম দিবা 4, এরপরে ইন্টু 0 ইন্টু 2 ইন্টু 3 এইভাবে দিয়ে এরপরে যোগ করলে এর অ্যান্সার বের করলে তোমরা পেয়ে যাবা। সরি এখানে যে আমি দিছি 1, তোমার হচ্ছে কি 1 ইন্টু 2 ইনভার্সে 4টা 5টা আছে, তাহলে একটা কম দিবে, এরপরে প্লাস হবে, এরপরে 0 আছে, এরপরে হচ্ছে কত, এরপরে 2, এরপর 2 দিবা, এরপরে 2 এর উপরে একটা পাওয়ার কম হবে, অর্থাৎ পাওয়ার কম হবে বলতে এখান থেকে 3টা হবে। এইভাবে করবা তোমরা ডেসিমেলের, রেগুলার ডেসিমেল নিবা। একটি ট্রানজিস্টর সাধারণ পাঠ সংরক্ষক সংযোগে রয়েছে, এর নিঃসারক প্রবাহ এত এবং পাঠ প্রবাহ এত, প্রবাহ বিবর্ধন আলফা বের করতে বলছে। আলফার সূত্রটা তোমরা এখান থেকে দেখে নাও, আলফা ইকুয়াল টু আইসি বাই আইই, এটা থেকে। এছাড়া হচ্ছে আইই সমান হচ্ছে কি আইবি প্লাস আইসি, এটা দেখে নিলে তোমরা এগুলা থেকে মানগুলো একটা থেকে একটা মান বের করে তারপরে বের করতে পারবে। আমি সূত্রগুলো দরকার হলে আইসি বাই আই, দেখো এটা দেখো, আইই ইকুয়াল টু হচ্ছে কি আইবি প্লাস আইসি, এরপরে হচ্ছে কি আলফা ইকুয়াল টু আইসি, সরি ডিস্টার্ব দিতেছে যেহেতু অনেকক্ষণ ক্লাসের। আচ্ছা এটা তোমরা দেখে নিও, আইসি এরপরে আইই, এগুলো একটু ডিস্টার্ব করতে আছে, আমরা যদিও শেষ সময় দিকে চলে আসছি। আমাদের একটার কোশ্চেন আছে, একটা 2টা কোশ্চেন আছে। সাধারণ নিঃসারক বর্তন অন্তর্গামী নয় বহির্গামী, এটা দেখছি। এরপরে বিশুদ্ধ অর্ধপরিবাহী পরিবাহিতা বৃদ্ধি পাবে কোনটিতে, সেটা হচ্ছে 3টাতে। যেমন হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করলে, ত্রিযোজী মোল মেশালে, এতে পঞ্চভোজী মোল মেশালেও অর্ধপরিবাহীর পরিবাহিতাটা বৃদ্ধি পায়। তো আমরা আজকে দ্বিতীয় পত্রের ফিজিক্সের দ্বিতীয় পত্রের সবগুলো কোশ্চেন দেখলাম, যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং হচ্ছে বেসিক ভিত্তিক। এই বেসিকগুলো মনে রাখলে এবং বাকি আরও কয়টা তোমরা দেখলে আশা করছি তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করছি তোমাদের অনেক উপকার হবে কি না জানি না, তো আমাদেরকে কমেন্টে জানাতে পারো, এবং বাকি ক্লাসগুলো তোমাদের বাকি সাবজেক্টগুলো প্রয়োজন কিনা সেটাও জানাতে পারো। এবং এতটুকু বলতে পারি, তোমাদের গুচ্ছের পরে অর্থাৎ গুচ্ছের পরবর্তী কাজগুলো আমরা কীভাবে করতে হবে সাবজেক্ট চয়েস থেকে শুরু করে সব কিছু আমাদের এখানে তোমরা পেয়ে যাবে। এছাড়া কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমও আমাদের কিছুদিনের মধ্যে আমরা ধীরে ধীরে শুরু করার চেষ্টা করছি। তাহলে সেখানে তোমরা গুচ্ছতে ব্যর্থ হলে সেখানে তোমরা আবার এক্সাম দিতে পারবে, যেহেতু এখনও শুরু হয়নি। তবে গুচ্ছের আমরা তোমাদের বলবো কীভাবে শেষ মুহূর্তে কয়টা টিপস কাটিয়ে যেন নাম্বার থাকে মোটামুটি, সে নাম্বারগুলো রেখে যেন এবার অতিরিক্ত কিন্তু তোমাদের কি হবে না, প্রতিযোগিতামূলক হবে না। আশা করছি তোমরা ভালো করো এবং সুস্থতার সাথে থাকো, নামাজ পড়ো এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখো এবং তাকদীরের প্রতি বিশ্বাস রাখো। ইনশাল্লাহ সফলতা হবে। সবখানে ব্যর্থ হলে ইনশাল্লাহ যে কোনো এক জায়গায় তোমার সফলতা লেখে আসো, যদি তুমি পরিশ্রম হয়ে থাকো। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, এবং কেমিস্ট্রিয়ালার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অ্যাডমিশনের সকল তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন কেমিস্ট্রিওয়ালা।